Good evening. So we are on live. So we are glad to inform you, the people who are watching us and who will join with us today. So we are really honored to declare that we have some distinguished guests from different corner of this world. From Bangladesh, Professor Dr. Nazmullah Hassan Kolimullah sir. Thank you, sir, for joining with us. Professor Rabindranath Bhattacharya from India, head of political science, ইউনিভার্সিটি অফ বর্ধমান। জয়েন করেছেন আমাদের সাথে শফিকুর রহমান স্যার ফ্রম অস্ট্রেলিয়া। আমরা ডিটেলসে যাব। আমি আসলে যদি তাদের পরিচয় তুলে ধরবার চেষ্টা করি তাহলে আমার মনে হয় 2-4 দিন লেগে যাবে। সো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা একটি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে কোভিড-19 এবং সারা বিশ্ব আজকে এই উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সেই বিষয়টিকে মাথায় রেখে এমন একটি বিষয় সিলেক্ট করেছি যেখানে আপনারা যারা কাজ করছেন স্যার এখানে হায়ার এডুকেশন নিয়ে কাজ করছেন এবং হায়ার এডুকেশনের চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিস গুলো নিয়ে আমরা এই অপরচুনিটিস এই সেন্সে বলছি যে কিছু প্রবলেম আমরা ফেস করছি এবং সেগুলোকে ওভারকাম করার জন্য আমরা কিছু স্টেপ নিয়েছি। আমি সবার প্রথমে যাব হচ্ছে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছে। আমরা জানতে চাই স্যারের কাছে যে এই পরিস্থিতিতে আমরা স্যারকে ঠিক একজন ভাইস চ্যান্সেলর হিসেবে দেখি এবং বাংলাদেশে স্যারের একটি অন্যরকমের মর্যাদার জায়গা তৈরি হয়েছে। আমরা সাধারণত তাকে এখন বলে থাকি মানবিক ভাইস চ্যান্সেলর অফ দিস কান্ট্রি। এর পিছনে অনেক কারণ আছে, সেগুলো আমি হয়তো একটু সময় পেলে বলবো। আমি স্যারের কাছে যেতে চাই, আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি নিয়ে যদি স্যার একটু কথা বলেন। ইন্টারন্যাশনাল ওয়েবিনারে আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অলরেডি আমাদেরকে অনেকে দেখছেন। যে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েবিনার অন হায়ার এডুকেশন, চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস অফ কোভিড-19 এ ওয়ে ফরওয়ার্ড। আমি প্রথমে চলে যাচ্ছি নাজমুল স্যারের কাছে। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, যদি স্যার আপনার জায়গা থেকে আপনি আমাদেরকে এই বিষয়টি তুলে ধরতেন। স্যার। হ্যালো। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। সবাইকে স্বাগতম আজকে সন্ধ্যার আন্তর্জাতিক ওয়েবিনারে। আমি এই প্যান্ডেমিক শুরু হওয়ার পরে আমাদের ফ্ল্যাগশিপ যে ইনস্টিটিউশন আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে, সেই প্রতিষ্ঠানের যে ফ্ল্যাগশিপ ইনস্টিটিউশন ডক্টর ওয়াজেদ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে এ পর্যন্ত 3টি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছি এই প্যান্ডেমিক কোভিড-19 নিয়ে, বিভিন্ন দিক নিয়ে, সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞানের চশমা দিয়ে। আর এর পাশাপাশি আমি মোটামুটি ফিউচারোলজি নিয়ে কাজ করি অনেকদিন ধরে। ফলে ভবিষ্যতে পৃথিবীটা কেমন দাঁড়াচ্ছে সেটি মাথায় রেখে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা ইন্টারন্যাশনালি ফেমাস এবং ক্রেডিবল এবং দোজ হু ম্যাটার্স, এদের বক্তব্যগুলো সিরিয়াসলি অনুধাবন করবার চেষ্টা করি। সেই নিরিখে 2005 সনে মার্কিন প্রেসিডেন্ট যখন এই ধারণাটি দিয়েছিলেন যে এরকম একটি প্যান্ডেমিক হতে যাচ্ছে 2020 সনের দিকে, সে বিষয়টি আমার মাথায় ছিল। পরবর্তীতে আপনার ধনকুবের বিভিন্ন ব্যক্তিবর্গ তারাও যখন এরকম আকার ইঙ্গিত প্রদান করার চেষ্টা করেছিলেন, যেমন বিল গেট, তখন একে সিরিয়াসলি ধর্তব্যের মধ্যে না নিয়ে উপায় ছিল না। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছি 3 বছর আগে, এবং সেই সময়ে আমি যে কাজটি করেছিলাম ক্যাম্পাসের দায়িত্ব নিয়েই প্রথমে পুরো ক্যাম্পাসকে আমি ওয়াইফাই এর আওতায় নিয়ে এসেছি এবং আমাদের যে যানবাহনগুলো আছে সেগুলোতে ওয়াইফাই প্রযুক্ত করেছি, স্মার্ট টেলিভিশন প্রযুক্ত করেছি। তারপরে আমাদের যে প্রতিটি বিভাগ মোট 21টি বিভাগ আছে আমাদের, তার মধ্যে প্রতিটি বিভাগেই একটি করে ভার্চুয়াল ক্লাসরুম যাতে চালু করা যায় সে উদ্যোগ গ্রহণ করেছি। সেন্ট্রাল ভার্চুয়াল ক্লাসরুম চালু করেছি। তারপর আমাদের যে ভাইস চ্যান্সেলর অফিস, সেইখানে আমার বাংলোর যে অফিস অর্থাৎ অফিসিয়াল যে বাসভবন, সেই অফিসে এবং ঢাকাস্থ আমাদের যে রাজধানী শহর ঢাকায় আমাদের লিয়াজ অফিস আছে, সেখানে
আমরা আধুনিক যত রকমের গিয়ার গ্যাজেট আছে সবগুলো প্রযুক্ত করেছি, যাতে আপনার যোগাযোগের কোনো সমস্যা তৈরি না হয়। আর অনলাইন টিচিং এর যে ব্যাপারটা, সেটা আমরা আমাদের এমফিল পিএইচডি স্টুডেন্টদের জন্য আগে ভাগেই বছরখানেক ধরে চালু করে দিয়েছিলাম। এর পাশাপাশি আমাদের যে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং 6 মাস, 4 মাস, 2 মাসের, সেগুলোতে আমরা এই আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু করে দিয়েছিলাম। আর আমি আমার যে স্টুডেন্টদের আগ্রহ করে ভলেন্টারিলি সেশন জট কমাবার প্রয়োজনে নিজেই ক্লাস নেওয়া শুরু করেছিলাম বিভিন্ন বিভাগে, আমার যে স্পেশালাইজেশন আছে তার সঙ্গে মিল রেখে। এবং সেই সেমিস্টার সিস্টেমে প্রতিটি সেমিস্টারই ভাইবা পরীক্ষার একটা চল আছে। সেই ভাইবা পরীক্ষাগুলো আমি ইচ্ছা করেই আপনার এই কনফারেন্স মেথডে নেওয়ার চেষ্টা করেছি, আপনার অডিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তো ফলে কাছে থেকেও দূরে কিন্তু সংযুক্ত, এই মেসেজটা দেবার চেষ্টা করেছি। অনেক সময় আপনার কেউ হয়তো ভাইবা অ্যাটেন্ড করতে পারছেন না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম তখনও কিন্তু আপনার এই ভাবে সংযুক্ত হয়ে কাজগুলো সম্পাদন করার চেষ্টা করেছি। অর্থাৎ নানান কারণে দুলঙ্গ বাধা হিসেবে দাঁড়াতেই পারে এরকম পরিস্থিতি, কিন্তু তা অতিক্রম করার জন্য আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করাটা বিধেয়, এবং সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত কার্যকর রেখেছি। বর্তমান যে অবস্থায় আমরা পড়েছি, প্যান্ডেমিক, এবং এটা নিয়ে নানান ডিবেট আছে। কেউ বলছেন এটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের মধ্যে পড়ে গেছি, কেউ বলছেন প্রাকৃতিক ভাবে সৃষ্ট, তা না হলে সেই নভোচারীরা কিভাবে আক্রান্ত হচ্ছেন, কিংবা আমাজনের গহীন অরণ্যে কিভাবে পৌঁছে যাচ্ছে এই চোখে দেখা যায় না এরকমের জীবাণু ইত্যাদি। তো হোয়াট এভার ইট ইজ, রিয়ালিটি হচ্ছে এটা আমাদের সবার জীবনকে স্পর্শ করছে, এবং আমাদের যে কোনো মূল্যে আসলে টিকে থাকতে হবে এবং ভালোভাবে বেঁচে থাকতে হবে। সেই চিন্তা মাথায় রেখে এখন এই প্রতীতি আমার মনে জন্মেছে, এবং আমার সহযোদ্ধা সবাইকে আমি সে বিষয়টি মনে করিয়ে দিতে চাই যে করোনা কতদিন প্রিভেইল করবে আমরা জানি না, কিন্তু এটা বিদ্যমান, এটা বর্তমান, এবং এই রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে উইল হ্যাভ টু লার্ন হাউ টু কোপ উইথ ইট, হাউ টু লিভ উইথ ইট। এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না। আর সে কারণেই উইল হ্যাভ টু টাইটেন আওয়ার বেল্ট, উইল হ্যাভ টু বি ভেরি প্র্যাগম্যাটিক। আর এখানে যূথবদ্ধ ভাবে বিষয়টি মোকাবেলা করার সুযোগ তৈরি হয়েছে। সমস্ত বিভেদ ভুলে গিয়ে আমাদের আসলে একতাবদ্ধ থাকতে হবে, এবং যে কোনো মূল্যে আপনার এই পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি হতে হবে, কারণ ওয়ান লাইফ টু লিভ, এবং সেই জীবন ভালোভাবে যাপন করাটা আমাদের জন্য জরুরি। মন খারাপ করে অবসাদগ্রস্ত হয়ে কিংবা আত্মহননের পথ বেছে নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। হোমোসেপিয়ান হিসেবে আমরা সেটা করতে পারি না। আর ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেটাও কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আপনার 1600 শতকে ফ্লোরেন্সে যেই মশাল প্রজ্বলিত হয়েছিল তরুণ সচেতন মননে, রেনেসন্স বা নবজাগৃতির ধারণা, সেটি মূল বিশ্বাসটি হচ্ছে মানব চরিত্রের অজস্রতায় বিশ্বাস, এবং সেটি আমরা ধারণ করি, এবং তার উপর ভিত্তি করে আমরা এই একবিংশ শতাব্দীতে উপনীত হয়েছি। আমাদেরকে বহুদূর যেতে হবে, দূরগামী সেই ভবিষ্যতে আমরা সবাইকে সাথে পেতে চাই। সরি, আমি স্যারের কাছ থেকে শুনছিলাম। ধন্যবাদ স্যার। স্যার কি শুনতে পাচ্ছেন মনে হয় আমাদেরকে? জি, আমি আচ্ছা একটু অস্পষ্ট শুনতে পাচ্ছি, একটু উচ্চগ্রামে বললে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে স্যার। আমরা থ্যাংক ইউ স্যার। আমরা জানতে পারলাম যে বিষয়গুলো, যে আপনাদের ইউনিভার্সিটিটা ফাংশনাল আছে, এবং প্রতিটি ইউনিভার্সিটি ফাংশনাল করবার জন্য আপনারা রিসেন্টলি কিছু ইনিশিয়েটিভও নিয়েছেন, আমরা যেটা দেখেছি যে সবগুলো পাবলিক ইউনিভার্সিটি হয়তো বা খুব শীঘ্রই টোটালি ফাংশনাল হয়ে যাচ্ছে। এখন একটি কোশ্চেন যেটা থাকে স্যার, যে চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করছেন টু মেক ইট ফাংশনাল, এই জায়গাটুকু জেনে আমরা পরের স্টেপটাতে একটু যেতে চাই। দেখুন, চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে, ধরুন আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা আমরা যদি বলি, আমরা পপুলারলি এই বিশ্ববিদ্যালয়টিকে
উত্তরের বাতিঘর হিসেবে চিহ্নিত করে থাকি, উত্তরবঙ্গের সবচাইতে বড় পাবলিক ইউনিভার্সিটি। এবং আমাদের 75 একর জায়গার উপরে 21টি বিভাগ, 6টি অনুষদ, একটি ইনস্টিটিউট ক্রিয়াশীল। এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনার 8,000 প্লাস ছাত্রছাত্রী পড়াশোনা করছে। 12 বছর বয়স হচ্ছে বিশ্ববিদ্যালয়ের, এবং আমি চতুর্থ ভাইস চ্যান্সেলর। এখানে হিস্টোরিক্যালি আমরা জানি যে এই রংপুর অঞ্চল মঙ্গা পীড়িত। মঙ্গা মানে হচ্ছে অভাবগ্রস্ত, সিজনাল সমস্যা দেখা দেয়, খাদ্য সংকট এটা বরাবর প্রিভেইল করেছে হিস্টোরিক্যালি। ফলে আমরা এই বিষয়টা মনে রেখে আমাদের ছাত্রছাত্রীদের সবাইকে তো আমরা এক কাতারে ফেলতে পারি না। আমরা যেটা করেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো বন্ধ আছে সেগুলোর ভাড়া মকুফ করে দিয়েছি। তারপরে যেটি করেছি সেটি হচ্ছে আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী মানে বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে মেসে বসবাস করে। মেস মালিকদের আমরা বিনয় করে জানিয়েছি যে তারা যাতে মকুফ করেন ভাড়া, তো তারা অনেকাংশে ছাড় দিতে রাজি হয়েছেন। এর পাশাপাশি আমার যে ডিসক্রিশনারি ফান্ড আছে সেই ফান্ড আমি বলেছি যে উন্মুক্ত করে দেব, এবং সেখান থেকে যারা আপনার অসচ্ছল তাদের সহায়তা প্রদান করবো আর্থিকভাবে, সেই ব্যবস্থাগুলো নিয়েছি। আর আমি ইউজিসি তে চেয়ারম্যান মহোদয় গত 25 তারিখে আমাদের 46 জন উপাচার্যকে নিয়ে জুমে সংযুক্ত হয়েছিলেন মিটিং এ। সেখানে আমরা বলেছি যে আমাদের প্রতিটি ছাত্রছাত্রী যাতে অ্যাক্সেসটা পায়, সেই নিরিখে প্রয়োজনীয় রিসোর্স ইউজিসি যাতে আমাদের বরাদ্দ করে। তো ইউজিসি চেয়ারম্যান এবং তার কমিশন সদস্যগণ তারা একমত হয়েছেন, এবং শিক্ষা মন্ত্রণালয়ে তারা এই আমাদের আবেদনটি পাঠাবেন। শিক্ষা মন্ত্রণালয় হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন লাভ করলে পরে সেটি আমাদের জন্য একটা বড় হেভেন্স হ্যালো হিসেবে দেখা দেবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমরা আশাবাদী যে সেটি করতে আমরা সক্ষম হব। আর তাহলে কোন কোন বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি যে তারা এক ধরনের ম্যাচিং গ্রান্ট প্রদানের মধ্য দিয়ে প্রতিটি শিক্ষার্থীকে ল্যাপটপ কিংবা অন্য গ্যাজেট প্রদান করছেন। আবার কোথাও কোথাও আমরা দেখছি যে সরাসরি যেখানে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী পড়ছেন তাদেরকে সরাসরি ইন্টারনেট সুবিধা এবং আপনার ল্যাপটপ সুবিধা সেগুলো প্রদান করা হয়েছে। তো অবস্থা ভেদে যাই হোক, এই সাকসেস স্টোরি গুলো আমাদের অবশ্যই উৎসাহিত করে, এবং আমরা যতটুকু পরিমাণে পারা যায় আমাদের শিক্ষার্থীদের প্রতি যতটা পরিমাণে ফ্যাসিলিটেশন প্রয়োজন সেটা আমরা প্রদান করতে চাইব। আচ্ছা, স্যার যেটি বলছিলেন যে ডিভাইস গুলোকে অ্যাভেলেবিলিটি অ্যাক্সেসিবিলিটির জায়গায় তারপরে ইন্টারনেটের একটা অ্যাক্সেসিবিলিটির বিষয় নিয়ে মনে হয় আপনাদের আলোচনায় ছিল স্যার, আমি যদি ভুল না করে থাকি। আর আমি অবশ্য আপনাদের সেই প্রোগ্রামটি দেখার সৌভাগ্য হয়েছিল আসলে, যেহেতু আমরা এখন ইন্টারনেটে দেখতে পাচ্ছি আপনাদের অনেক কিছু যে প্রোগ্রেস গুলো আপনারা করছেন। তো আমার মনে হয় এটি থেকে আপনারা ওভারকাম করতে পারবেন এবং সারা বাংলাদেশে এই সুযোগ সুবিধাগুলো মানে খুব সহজেই পেয়ে যাবে। সহজলভ্য করবার বিষয়ে আমরা দেখেছি যে জেবুন্নেসা খুব সুন্দর একটি লেখা লিখেছে এই বিষয়টি নিয়ে, একটি সরলীকরণ করেছে, যে সমাধানের জায়গাটিও সে সুন্দর করে লিখেছে। আমরা স্যার আবার আপনার কাছে আসবো, আমরা একটু রবীন্দ্রনাথ স্যারের কাছে যেতে চাই। রবীন্দ্রনাথ স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংকস এগেইন। এক্স্যাক্টলি, স্যার জয়েন করেছে ইন্ডিয়া থেকে, ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে। সো উই আর রিয়েলি হাইলি অনার্ড স্যার, আপনি এত দূর থেকে আমাদের সাথে জয়েন করেছেন। সো এই একই কোয়েশ্চেন আমি আবারও আসি, যেটা হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি ইন্টারন্যাশনাল ওয়েবিনার, যে আমরা যে চ্যালেঞ্জেস গুলো বা অপরচুনিটিস গুলো সেগুলো যদি আপনার জায়গা থেকে, আপনার ইউনিভার্সিটি থেকে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের একটি বড় ইউনিভার্সিটিতে আপনি একটি ডিপার্টমেন্ট হেড হিসেবে কাজ করছেন, এর পাশাপাশি আরো কিছু পরিচয় আপনার আছে, সেগুলো আমরা পরে তুলে ধরবো। বাট একটু যদি এখনকার বর্তমান পরিস্থিতি থেকে যদি স্যার একটু তুলে ধরতেন যে চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস গুলো। আমি কতগুলো স্লাইড তৈরি করেছি, যদি আমি তাহলে একটু স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, শিওর স্যার। এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? এখনো আসেনি স্যার, আমরা ওয়েট করছি। সো ওকে, লেট মি জাস্ট
এবার কি এসেছে? জি স্যার, এসে গেছে। একটু সময় নেবে। হ্যাঁ জি স্যার, ইউ ক্যান রান ইট। তো আমরা আজকে এইটার উপর বলবো। আমি প্রথমে ঠিক করেছিলাম ইংরেজিতে, কিন্তু যেহেতু বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা এবং আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, সুতরাং বলবার এরকম একটা সুন্দর সুযোগ আর কি ছাড়তে চাই। তো আমি প্রথমেই আগে আমার পূর্ববর্তী বক্তা ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর কলিমুল্লাহ, আমার কো প্যানেলিস্ট শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, বেগম রোকেয়া এবং জেবুন্নেসা জাহাঙ্গীর ইউনিভার্সিটির অধ্যাপিকা এবং আমাদের হোস্ট, আমি সবাইকে এবং আমার যারা পার্টিসিপেন্ট হিসেবে এই প্রোগ্রাম দেখছেন বা শুনছেন তাদেরকে সবাইকে আমি শুভ সন্ধ্যা জানিয়ে আমি শুরু করি। যে প্রথমেই আমি যেটা বলতে চাই যে আমি কলিমুল্লাহ স্যারের কথা শুনছিলাম এবং আমার কেন ওনাকে মানবিক উপাচার্য বলা হয় আমি বুঝতে পারলাম, কিন্তু একই সঙ্গে সেই কথার সূত্র ধরেই আমি একটু বলতে চাই যে রতন টাটা এই বছরে জানিয়েছেন, স্যার যেমন বলছেন মেসের ভাড়া মুকুব করে দেওয়া রিকোয়েস্ট করেছেন, রতন টাটা বলেছেন 2020 is the year to survive, not to make profits. So that is very important thing. আমাদের একটা জিনিস প্রথমেই মনে রাখা দরকার যে এপ্রিল মাসে মার্চ মাসে আমাদের মার্চ মাস থেকেই 24 মার্চে ইন্ডিয়াতে লকডাউন শুরু হয়েছিল। লকডাউন শুরু হওয়ার পরে মানে এপ্রিলের পুরো এপ্রিল জুড়ে এবং লার্জ পার্ট অফ মে সারা পৃথিবীতে আর কোনো সেক্টরে অর্থাৎ ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল ওয়ার্কস, ট্রাভেল, আউট হাউস এন্টারটেনমেন্ট, কোনো জায়গায় সব জায়গায় কিন্তু লকডাউন, কোনো জায়গায় কোনো কাজ হচ্ছিল না। শুধু দুটো সেক্টর had to stay alive for the sake of humanity, health and education. As far as higher education is concerned, আমরা developing countries এ খুব accustomed with pedagogical face-to-face teaching, যেটা এখন ব্যাক স্টেজে চলে গেছে। কোভিড-19 এ একটা সেফ লার্নিং সুনিশ্চিত করবার উদ্দেশ্যে এটা ব্যাক স্টেজে চলে গেছে এবং অনলাইন এডুকেশন আমাদের সামনে এসছে। ভারতে যদিও পশ্চিমবঙ্গ সরকার মার্চ মাসের শেষ দিকে অনলাইন এডুকেশনের কথা, অনলাইন ক্লাসের কথা বলে এবং সে অনুযায়ী আমাদের ইউনিভার্সিটি শুরু হয়ে যায় এবং 1 এপ্রিল থেকে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টও শুরু করে। কিন্তু ইউজিসি, ইন্ডিয়ান গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের ইউজিসি নোটিফিকেশন ভারত পরে অনলাইন, সেটা 11/4/2020 বেরোয় এবং ভারত পরে অনলাইনে পরিষ্কারভাবে রিকোয়েস্ট করা হয় সমস্ত টিচার, স্টুডেন্ট, তাদের কাছে অ্যাপিল করা হয় যাতে এই অনলাইন এডুকেশনকে এখন অ্যাকসেপ্ট করা হয়। এখন এই অনলাইন এডুকেশন করতে গিয়ে হায়ার এডুকেশনে 3 ধরনের চ্যালেঞ্জেস আসছে, একটা স্টুডেন্ট লেভেলে, টিচার্স লেভেলে এবং স্টেট ইনফ্রাস্ট্রাকচার লেভেলে। আমি ইম্প্যাক্ট এখানে প্রথমেই ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন হায়ার এডুকেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিজ, যেটা ইউনেস্কোর আন্ডারে তত্ত্বাবধানে পরিচালিত হয়, তারা একটা গ্লোবাল সার্ভে রিপোর্ট তৈরি করেছিল, সেটা মে 2020 জাস্ট গত মাসে বেরিয়েছে। সেখানে তা আমি পুরোটা দেখবার চেষ্টা করেছি। সেখানে একটা জায়গায় বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু ইউনেস্কো, on 1 April 2020 schools and higher education institutions were closed in 185 countries, affecting 154 crore 24 lakh 12,000 learners, which constitute 89.4% of the total enrolled learners. সুতরাং 154 কোটি 24 লাখ 12,000 লার্নার এর দ্বারা এফেক্টেড হয়েছে। তারপরে যখন অনলাইন এডুকেশন আসলো তখন কি কি ধরনের প্রবলেম হলো সেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা শুধু আমার মনে হয় আমার সঙ্গে আমার ইন্ডিয়াতে যা সমস্যা, বাংলাদেশে ইন্ডিয়ার বাংলা, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য জায়গাতে যে সমস্যা হচ্ছে, বাংলাদেশেও ঠিক একই সমস্যা, কারণ আমরা একই ধরনের উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে আছি। সেখানে ল্যাক অফ ফান্ড টু সাপোর্ট অনলাইন লার্নিং। অনলাইন লার্নিং করতে গেলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দরকার, ডেটা চার্জ দরকার, এবং এই দুটো করবার জন্য আমি আমার মার্জিনালাইজড স্টুডেন্টসদের দেখেছি, তাদের কেউ আসে
কৃষকের ঘর থেকে, কেউ আসে শ্রমিকের ঘর থেকে, কেউ আসে পরিচারিকার ঘর থেকে। সুতরাং তাদের পক্ষে এটা অনলাইন মানে অন্তত 20%, 25% স্টুডেন্টস এরকম থাকে, এবং তাদের এটা প্রোভাইড করা কিন্তু একটা, হয়তো তাদের করতে হচ্ছে কিন্তু খুব একটা মুশকিলের কথা। আনসার্টেনিটি রিগার্ডিং দ্য এক্সামস, গতকালই আমাদের এখানে এক্সামস কি হবে তার অ্যাডভাইজারি বেরিয়েছে। 80% আগে ফাইনাল, অন্য কোনো সেমিস্টারের এক্সামিনেশনই হবে না, ফাইনাল সেমিস্টারের এক্সামিনেশনের অ্যাসেসমেন্ট একটা 20%-এর জন্য করা হবে, আর বাদ বাকি 80% পূর্বের যতগুলো সেমিস্টার তার অ্যাভারেজ করে করা হবে। এই যে আনসার্টেনিটি, কিভাবে হবে, কখন হবে, যেগুলো আজকে পিছিয়ে দেওয়া হলো বা এগিয়ে দেওয়া হলো, সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের সঙ্গে হবে, সেটা কিভাবে হবে, তার পদ্ধতি কি হবে, এই নিয়ে ছেলেমেয়েরা একটা ভীষণ দুশ্চিন্তায় আছে। থার্ড হচ্ছে আনসার্টেনিটি রিগার্ডিং দ্য নেক্সট স্টেপ অফ কেরিয়ার। আগে একটা শিডিউল ছিল যে আমি পরীক্ষায় পাশ করব, তারপরে নেট দেব, সেট দেব, মানে আমাদের এখানে ইউজিসি নেট সেট হচ্ছে, কলেজ টিচিং পাওয়ার জন্য দিতে হয়, বা স্কুল টিচিং এর কম্পিটিটিভ পরীক্ষা দেব, বা কেউ লয়ে চলে যাবো। এই যে বিভিন্ন ধরনের একটা সেট জায়গা ছিল, হঠাৎ করে গোটা পৃথিবী একটা থেমে যাওয়ার জায়গায় চলে আসলো, এবং পুরো আনসার্টেনিটি, তারা যে কি হবে, একটা সাংঘাতিক সাইকোলজিক্যাল স্ট্রেস তাদের উপর, মনস্তাত্ত্বিক একটা চাপ তাদের উপর পড়ছে, যে আমরা কি করব, আমাদের সামনে কিছুই অন্ধকার, কি হবে এই ব্যাপারটা। এবং আনসার্টেনিটি স্টাডিং অ্যাব্রড, যে বাইরে বিদেশে পড়তে যেত অনেকে, আমি 4 জন তো আমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যাদের ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল হয়ে গেছে, আমেরিকান ভিসা দিতে পারছে না, তাদের বলা হয়েছে সামনের বছর জুলাই পর্যন্ত বসে থাকতে। এখন তারা তো এখানে ফিক্স ছিল যে আমেরিকায় চলে যাব, পড়বো, এখন তারা কবে যাবে, আদৌ যেতে পারবে কিনা, এই অনিশ্চয়তা। এখানে শুধু তাই না, দেশের মধ্যেও যদি পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যদি মানে মহারাষ্ট্রের দিকে যেতে চায়, সেখানে এত কোভিড-19, সেখানে তারা আদৌ যাওয়া সম্ভব কিনা, এই নিয়ে ভাবনা চিন্তা একটা বিরাট অনিশ্চয়তা। টিচারদের চ্যালেঞ্জ হচ্ছে ইনিশিয়েটিভ, একটা নতুন সিস্টেম, এই সিস্টেমের সঙ্গে আমার 60 বছর হতে আর কয়েক মাস বাকি আছে। এত বছরের জীবনে আমি কখনো এই অনলাইন এডুকেশন টিচিং এর সঙ্গে যুক্ত ছিলাম না, আমাকে নতুন একটা উদ্যোগ নিতে হচ্ছে। এই উদ্যোগটা একটা অ্যাবারেশনের জায়গায় এসে দাঁড়িয়েছে। অনেকের পক্ষে মনে হচ্ছে এগুলো নতুন ভাবে কন্টেন্ট তৈরি করা, নতুন ভাবে উদ্যোগ নিয়ে জুম ডাউনলোড করে কিভাবে পড়াতে হবে সেটা শেখা, এগুলো একটা, বা গুগল মিট বা ওয়েবএক্স, এগুলো কিভাবে করব সেগুলো শেখা, এটা একটা উদ্যোগের অভাব তারা বোধ করছে। অন্যদিকে স্টাডি মেটেরিয়াল, অফলাইন লাইব্রেরি সার্ভিস নেই, বা থাকলেও খুব অল্প সময়ের জন্য সেখানে ছেলেমেয়েরা যেতে পারছে না, খুব লিমিটেড সার্ভিস। তাহলে কন্টেন্ট কিভাবে ডেভেলপ করব, তাদেরকে স্টাডি মেটেরিয়াল কি করে দেবো, এটা আর একটা চ্যালেঞ্জ। এবং থার্ড চ্যালেঞ্জ হচ্ছে নিউ ভিশন ইন এ প্যান্ডেমিক রিডন ওয়ার্ল্ড, স্পেশালি উইথ রিগার্ডস টু স্টুডেন্ট কাউন্সেলিং। আমরা আগে ছেলেমেয়েরা আসতো, যে পাশ করে যাওয়ার পরে তারা আসতো, হয়তো 6 মাস বাদে তারা এলো, স্যার কি করব, আমরা তার পাস্ট জানি, সে কি ধরনের ছাত্র জানি, তার কাছ থেকে তার সত্ত্বেও হয়তো রেজাল্টটা জানলাম, কি করছে শুনলাম, এবং তারপরে সেই মতো তাকে বলতে শুরু করতাম যে তুমি এই দিকটাই করো, তুমি পিএইচডির জন্য না করে তুমি স্কুল টিচিং এর সার্ভিসটা করে নাও, তারপরে দেখা যাবে, বা তুমি এর লয়ে চলে যাও, বা তুমি পাবলিক রিলেশনস এর উপর একটা কোর্স করো। এই ব্যাপারটা তারা হারিয়ে গেছে। এখন প্যান্ডেমিক প্রথম নম্বর হচ্ছে স্টুডেন্টদের কাছে, স্টুডেন্টরা এই কাউন্সেলিং পাচ্ছে না, এবং টিচারদেরও এই যে ফিক্সড জব ওরিয়েন্টেড যে কাউন্সেলিং, সেটা করাও সম্ভব না, এবং করাটা নতুন একটা ভিশনও স্টুডেন্ট কাউন্সেলিং এর ক্ষেত্রে নতুন করে ডেভেলপ করা দরকার, যেটার একটা অভাব বোধ হচ্ছে। আর সিস্টেমিক চ্যালেঞ্জ তো হচ্ছেই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা দরকার, হাই স্পিড ইন্টারনেট এবং ইলেকট্রিসিটি অনেক জায়গাতে নেই, এবং সেটা আমাদের ভারতের বেশ কিছু রাজ্যে জঙ্গলের, মানে ছত্তিশগড়ে যেমন জঙ্গল এবং পাহাড়ের জায়গা, সেখানে হাই স্পিড ইন্টারনেট, কিন্তু সেখানকার ছেলেমেয়েরা তো পড়বেই, আর যদি তাদের পড়ানো না হয় তাহলে তো আমরা তাদের এক্সক্লুশনের থেকে ঠেলে দিচ্ছি। সুতরাং সেটা একটা বিরাট চ্যালেঞ্জ। সিকিউরিটি অফ দ্য প্ল্যাটফর্ম, আমি জানি না, জুম প্ল্যাটফর্ম নিয়ে মধ্যখানে প্রচুর লেখালেখি হলো, এখন সেটা ঠিক কি বেঠিক জানি না, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাডভাইজারি বেরোলো যে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে অন্য প্ল্যাটফর্ম আপনারা ইউজ করুন, সেই সিকিউরিটি এনশিওর করা, যে আমি একটা প্ল্যাটফর্ম ইউজ করবো, তারপর আমার ব্যাংক হ্যাক হয়ে যাবে না।
তারপরে যেটা গ্লোবাল সার্ভেতে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডিগ্রি অফ স্ট্রেস অ্যান্ড কনস্ট্যান্ট কারেন্টলি এক্সপিরিয়েন্স বাই হায়ার এডুকেশন ইনস্টিটিউশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেটা কলিমুল্লাহ স্যার বললেন, নানা রকম ভাবে তাদেরকে চেষ্টা করতে হচ্ছে কিভাবে ছেলে মেয়েদের আরেকটু বেনিফিট দেওয়া যায়, তারা যাতে চাপে না পড়ে, এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউশন গুলো নানাভাবে পরীক্ষা কিভাবে প্রতিদিনই তাদের নতুন করে ভাবতে হচ্ছে পরীক্ষা কি করে করবো, ছেলে মেয়েদের কোথায় হোস্টেলে কিভাবে রাখবো, যখন অন ক্যাম্পাস শুরু হবে তখন সেফ ডিস্টেন্স কি করে বজায় রাখবো, কি করে স্যানিটেশন করবো, এই একটা ইনস্টিটিউশনের চ্যালেঞ্জ। রিস্ক অফ ইনক্রিজ ডিভাইড, আমি দেখলাম আফ্রিকার দেশগুলো ইন্টারনেটের ব্যবহার খুব কম, এবং সেই দিক থেকে একটা আফ্রিকান ওখানে গ্লোবাল সার্ভেতে করা হয়েছে, তাদের একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে আফ্রিকার দেশগুলোর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো পিছিয়ে পড়বে যদি অনলাইন এডুকেশন, এক বছর কোনো এডুকেশন না থাকে তাহলে এডুকেশন ইনস্টিটিউট গুলো সেখানকার যে ছেলেমেয়েরা তারা একটু পিছিয়ে পড়বে এবং ইনক্রিজ ডিভাইড হয়ে যাবে হায়ার এডুকেশন ইনস্টিটিউট ডেভেলপ কান্ট্রিজ এবং ডেভেলপিং কান্ট্রিজ। জব অপরচুনিটিস খুব শ্রিঙ্ক করে যাচ্ছে, সাংঘাতিকভাবে শ্রিঙ্ক করে যাচ্ছে, সেখানে কি করে জব প্রোভাইড করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করা, এবং ইনক্লুসিভ লার্নিং সলিউশনস। আগে মেয়েরা তাদেরকে শিক্ষা ক্ষেত্রে পরিবারে পর্যন্ত কম সুযোগ দেওয়া হতো, অমর্ত্য সেন তো এ নিয়ে বিরাট লেখা লিখেছেন, অনেক লেখা লিখেছেন, কিন্তু এখন প্যান্ডেমিকে সেটা আরো তাদের ভালনারেবল যে সেকশন, যারা মাইনরিটিস, যারা ভালনারেবল সেকশন, মহিলা মেয়ে, তাদেরকে খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাদের ইনক্লুসিভ লার্নিং সলিউশনস, তাদেরকে কি করে আবার ইনক্লুশনের মধ্যে নিয়ে আসা যায় এটা চেষ্টা করা দরকার। না হলে তাদের যত তাড়াতাড়ি সম্ভব 18 বছর হলেই তাদের বিয়ে দেওয়ার একটা চেষ্টা দেখা যাবে, এবং সেটা সমাজের পক্ষে নিশ্চয়ই ভালো নয়। তাহলে আমরা এখান থেকে কোথায় যাবো? এটাকে যদি চ্যালেঞ্জেস কি আমরা অপরচুনিটিস এর দিকে, এটা তো সত্যি কথা, কিন্তু যে স্যার যেটা বললেন যে তার মানে তো এটা নয় যে আমরা বেঁচে থাকতেই হবে, সার্ভাইভ করতেই হবে, এই সময়টা দুঃসময়টা আমাদের পেরোতেই হবে। তাহলে আমাদের এই চ্যালেঞ্জ গুলোকে অপরচুনিটির জায়গায় নিয়ে আসতে হবে, এবং অপরচুনিটি কিভাবে আনা যায়, যাতে অনলাইন ওয়ার্ক, ভবিষ্যতে যে অনলাইন বাড়ি থেকে কাজ, এই যে অনলাইন ওয়ার্ক, এতদিন যে আমরা অনলাইন ওয়ার্ক সম্বন্ধে অভিজ্ঞ হলাম, কিভাবে অনলাইন ওয়ার্ক করা যায়, ছেলেমেয়েরাও অভ্যস্ত হচ্ছে, টিচাররাও অভ্যস্ত হচ্ছে, এটাকে খুব একটা বড় অপরচুনিটি দরকার, যে নানাভাবে অনলাইন এডুকেশন, অনলাইন অপরচুনিটি গুলোকে অ্যাভেল করবার চেষ্টা করা, এটা একটা বড় অপরচুনিটি, একটা বড় স্পেস দিয়েছে। আনপ্ল্যান্ড, আনপ্রিপেয়ার্ড, কিন্তু বিগ স্পেস ফর আন্ডারস্ট্যান্ডিং ফিউচার অনলাইন ওয়ার্ক। তাছাড়া দ্বিতীয় হচ্ছে রেসিলেন্স, আমাদের যে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, সেটা অনেক বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো চ্যালেঞ্জ আসে, এই ধরনের জন্য ক্রাইসিস আসে, তাহলে আমি তো অনেক উঠতি বয়সের, অনেক বেশি বয়সের, কিন্তু যারা অল্প বয়সী ছেলে মেয়ে তাদের ধৈর্য এবং তাদের নমনীয়তা অনেক বেড়ে যাবে এই চ্যালেঞ্জকে যদি তারা মোকাবেলা করে আগে এগিয়ে যেতে পারে। আর তৃতীয় নম্বর হচ্ছে অনলাইন কোর্সেস, ডিগ্রিজ, অন্য দেশের বিভিন্ন অস্ট্রেলিয়া, ইউএসএ এতদিন খুব রেস্ট্রিক্টেড ছিল, আমরা সেখানে গিয়ে পড়বার চেষ্টা করতাম, কিন্তু এখন আমি কেমব্রিজে অনেক জায়গাতেই খুলে দেখেছি, যে অনেক ইউনিভার্সিটি খুলে দেখেছি, সেখানে অনলাইন কোর্স খুব ভালোভাবে চালু হয়েছে। এবং যদি এই কোর্সে যদি আমরা বাইরে যাওয়াটা রেস্ট্রিক্টেড হয়, অর্থাৎ বাড়ি থেকে পড়বার যে বিষয়টা চালু হয়ে যায়, তাহলে নিশ্চয়ই এটার যে ফিজ সেটাও আস্তে আস্তে ধীরে ধীরে কমের দিকে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। সুতরাং অনলাইন পসিবল বা আউটসাইড কান্ট্রিজ থেকে অনলাইন কোর্স করা, সেটা একটা পসিবল কেরিয়ার চয়েসের মধ্যে রাখা যায়। এবং লাস্টের কথা আমি বলবো যে কেরিয়ার কাউন্সেলিং শুড ফোকাস মোর অন ক্যাপাসিটি বিল্ডিং রাদার দ্যান ফোকাসিং অন জব ওরিয়েন্টেশন। এই যে আমরা ফিক্সড ওয়েতে ভাববার চেষ্টা করতাম যে জবে চলে যাবে, এটার জায়গা কিন্তু ভাবতে হবে অন্যভাবে কাউন্সেলিং করা দরকার। অর্থাৎ যে একটা ছেলে বা মেয়ে, আমি আজকে একটা দেখছিলাম খাতাবুক.com, এটাই যদি কেউ ইয়েতে যায়, অনলাইন গুগলে যায়, তাহলেই দেখতে পাবে খাতাবুক বলে একটা কোম্পানি, একটা অল্প বয়সী একটি ছেলে, একটি না দুটি ছেলে, তারা মিলে করেছিল যে এক্সপেন্সেস ডিজিটাইজ করার জন্য বিভিন্ন যে লোকজন আছে, বিভিন্ন শহরের যে লোকজন আছে যারা খাতাতে হিসাব করতো, তাদেরকে একটা স্পেস দিচ্ছ যে খাতা, ডিজিটাল একটা খাতা তৈরি করা, এবং সেই ডিজিটাল খাতা এমন লেভেলে চলে এসছে, 1 বছরের মধ্যে 86 মিলিয়ন রুপিস তারা ব্যবসা করেছে। শুধু যে
ধরা যাক কাউকে ঋণ দিল, কাউকে লোন দিল, সঙ্গে সঙ্গে সেই একটা SMS করে দিচ্ছে সেখানে, এবং তারা ওই খাতা মেনটেন করে সেটা পাঠিয়ে দিচ্ছে, তাকে হিসাবই রাখতে যে ভুলে যাচ্ছে, এবং তারপরে যখন মাসের শেষে হিসাব করতে যাচ্ছে তখন পরপর সেই সবগুলো পেয়ে যাচ্ছে ডিজিটাল। এই যে নতুন ভাবে ভাবনা চিন্তা করা, কিছুই করলো না, তার বিশাল কিছু ইনভেস্টমেন্টও নেই, অথচ সে একটা খুব বড় একটা উদ্যোগ আজকে 86 মিলিয়ন ব্যবসা, মানে 8,60,00,000 টাকার ব্যবসা করছে, ভারতীয় টাকা মুদ্রার ব্যবসা করছে, শুধু জাস্ট এই একটা ডিজিটাইজড একটা একটা উদ্যোগ নেয়। সুতরাং এই ধরনের উদ্যোগের উপর আত্মনির্ভর হতে হবে, রাদার দ্যান জবকে কিভাবে পাওয়া যায় সেই জায়গাতে যাওয়ার থাকে। এইটুকু বলে আমি যদি কোয়েশ্চেন আসে তাহলে আমি আবার ফিরে আসবো। আমি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা অনেক কিছু জানলাম এবং আমরা কিছু কোয়েশ্চেন পেয়েছি, আমরা একটু পরে আসবো কোয়েশ্চেন আনসার সেশনে। আমি একটু যেতে চাই আমাদের সাথে অস্ট্রেলিয়া থেকে, শুধু অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন ডক্টর শফিকুর রহমান স্যার, ভাইস প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ান একাডেমি অফ বিজনেস লিডারশিপ। সো উই ওয়ান্ট টু লিসেন ফ্রম স্যার দ্যাট দ্য প্রেজেন্ট সিচুয়েশন, ওয়েব মিটিং এর মধ্যে আছি। সো একটু স্যারের কাছে যেতে চাই এবং জানতে চাই স্যার how things going on in your academy and if you have any suggestion. ধন্যবাদ এরকম একটা চমৎকার ওয়েবিনার আয়োজন করার জন্য। এবং আমি পাশে আসো, পরে কথা বলবো। কিছুক্ষণ আগে হাবিবকে চলে যেতে বলবো। ভাইস চ্যান্সেলর স্যারের বক্তব্য শুনলাম এবং আমাদের আরেকজন স্পিকার যিনি বর্ধমান থেকে কথা বলছিলেন, প্রফেসর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আপনার কথা শুনলাম, খুবই ভালো লাগলো এবং আমার মনে হয় যে এটা একটা চমৎকার সুযোগ আছে আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। তো প্রথমে আমি আমার পরিচয় তো আপনারা জেনেছেন, আমি ভাইস প্রেসিডেন্ট অস্ট্রেলিয়ান একাডেমি অফ বিজনেস লিডারশিপ। এটা একটা রিসার্চ ইনস্টিটিউশন, আমাদের 7টা জার্নাল আছে, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, সোশ্যাল বিজনেস, সোশ্যাল সায়েন্স, এই সমস্ত এরিয়াতে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স অর্গানাইজ করি গ্লোবালি। তো এই বছর আমরা শুধুমাত্র একটা কনফারেন্স করেছি সিডনিতে ইউনিভার্সিটি অফ নটরডেমের সাথে, কিন্তু গত 4 বছরে আমরা প্রায় 30টি ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সিডনি, মেলবোর্ন, বালি, ব্যাংকক, কুয়ালালামপুরে। এনিওয়ে, এখন আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমি এখানে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির একজন একাডেমিক, সেশনাল একাডেমিক, আর আমি বাংলাদেশের 2টা ইউনিভার্সিটির সাথে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করি। এর মধ্যে একটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। গত 2 সেমিস্টার ধরে আমি অনলাইনে নর্দার্ন ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি। এখন আমি আজকের মূল বিষয়ে আসি। প্রথমত আমি বলবো যে অস্ট্রেলিয়াতে এই প্যান্ডেমিকের সময় কিভাবে ক্লাসগুলো হচ্ছে। তো প্রথমত আমরা এই প্যান্ডেমিকের আগে থেকেই আমাদের ক্লাসে 3 ধরনের ছাত্রছাত্রী থাকতো, 3 ধরনের একই ক্লাসে। তো দেখেন, একই সাথে 3 ধরনের স্টুডেন্টকে তারা অ্যাকোমোডেট করতো। আমার হয়তো ক্লাসে ছিল 80 জন স্টুডেন্ট, এর মধ্যে 30 জন রেজিস্ট্রেশন করেছে অন ক্যাম্পাস, মানে তারা ক্লাসে এসে ক্লাস অ্যাটেন্ড করতো। 20 জন রেজিস্ট্রেশন করেছে ফ্লেক্সিবল মোড, ডুয়েল মোড, তারা যখন মন চাইতো ক্লাস আসতো, যখন না চাইতো তখন বাসায় বসে বা আসতে না পারলে ভিডিও আমাদের রেকর্ডেড যে স্পিচগুলো সেগুলো দেখতো। আর থার্ড গ্রুপ যারা বাসায় বসেই, তারা রেজিস্ট্রেশন ছিল তাদের অনলাইন রেজিস্ট্রেশন, সুতরাং তাদের কখনোই ক্যাম্পাস আসতে হতো না, তারা বাসায় বসেই ক্লাস করতো। তাহলে 3 ধরনের পড়াশোনা অলরেডি আমাদের মধ্যে চলছিল, কিন্তু এই প্যান্ডেমিক শুরু হওয়ার সাথে সাথে এখন শুধুমাত্র এক ধরনের স্টুডেন্ট আছে অনলাইন। অস্ট্রেলিয়াতে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে 100% স্টুডেন্ট অনলাইনে ক্লাসগুলো করছে। এখানে একটা সুবিধা হচ্ছে যে ইন্টারনেটের এখানে কোনো প্রবলেম নেই, এখানে ডেটা আমাদের সাধারণত আলাদা করে কিনতে হয় না। প্রত্যেকের বাসায় আমাদের মান্থলি ফিক্সড প্রাইসের ইন্টারনেট সার্ভিস আছে, ব্রডব্যান্ড, হয়তো অন অ্যান এভারেজ $50 থেকে $70 আমরা দিই মাসে, এবং স্পিডও খুব স্টেবল। তো এটা একটা বড় সুবিধা যে প্রত্যেকটা স্টুডেন্টদেরই ইন্টারনেটের অ্যাক্সেসটা আছে, বাসায় বসেই ক্লাসটা করতে পারছে। তো তাহলে আপনারা বুঝে গেলেন যে 3 ধরনের স্টুডেন্ট আমাদের ছিল, এই প্যান্ডেমিক চলে যাওয়ার পরপরই আমরা কিন্তু আবার ওটাতে ব্যাক করে যাব। আবার 3 ধরনের স্টুডেন্ট থাকবে, একটা হচ্ছে অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস এবং মিক্সড গ্রুপ। তবে এই যে এক্সপেরিয়েন্স আমাদের নতুন করে হয়ে গেল, তাতে মনে হচ্ছে আমাদের আগে ছিল 30%, অস্ট্রেলিয়া ওয়াইড 30% স্টুডেন্ট অফ ক্যাম্পাসে ছিল, মানে অনলাইনে ক্লাস করতো।
তো এই প্যান্ডেমিকের পরে সেটার পরিমাণ বেড়ে 50 to 70% হয়ে যেতে পারে, কারণ যারা অলরেডি এটার বেনিফিটটা পাচ্ছে। প্রথম সুবিধাটাই বলি, আমি যেমন ক্লাসে গিয়ে পড়াতাম, প্রতি সপ্তাহে প্রতি মাসে আমার $200 ট্রেন ভাড়া লাগতো। এই $200 আমার সেভ হচ্ছে, এটা আমার কথা। কিন্তু স্টুডেন্ট যারা যারা ক্লাসে যেত তাদেরও মাসে $200 ট্রেন ভাড়া লাগতো, যেতে এবং আসতে 2 ঘন্টা সময় লাগতো। তো যার ফলে ওই টাইমটা বেঁচে যাচ্ছে এবং সেই টাইমটা তারা বেশি করে পড়াশোনা করতে পারছে। তো আমরা এখন বাকি দুইটা জিনিস বলবো, একটা হচ্ছে পড়াশোনাগুলো কিভাবে হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে। তো পড়াশোনাগুলো যেভাবে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এক একটা ইউনিভার্সিটি এক এক ভাবে এটা অর্গানাইজ করেছে। আমি এক জায়গাতে যেখানে পড়াই সেখানে হচ্ছে যে পুরো যে লেকচারটা, সেই লেকচারটা 4 ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগকে 15 মিনিটের সেশন করে রেকর্ড করে দেয়া। পাওয়ার পয়েন্ট গুলো থাকবে এবং সেটা ভিডিও রেকর্ডেড থাকবে। টিচার বাসায় বসে 15 মিনিটের 4টা সেশন করবেন। তাতে সুবিধা হচ্ছে কি যে একটানা যদি লম্বা সেশন হয় এটা খুব বোরিং হয়ে যায়। তো 15 মিনিটের 4টা সেশন, স্টুডেন্টরা এই 4টা সেশন দেখবে। ধরেন এই ক্লাস হবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, তাহলে 9টা থেকে 10টা স্টুডেন্টরা ভিডিওগুলো দেখবে, 10টা থেকে 11টা স্টুডেন্টরা টিচারদের সাথে ডিসকাস করবে যেটা তারা অলরেডি শিখে গেছে। সো 1 আওয়ার হচ্ছে ভিডিও, 1 আওয়ার হচ্ছে মানে ফেস টু ফেস অনলাইন মিটিং। তাতে সুবিধা হচ্ছে যে 2 ঘন্টা এট এ টাইম ডিসকাশন করা অনেক সময় খুব স্ট্রেসফুল। তো এইটা একটা মেকানিজম আমাদের এখানে অলরেডি ডেভেলপ করা হয়েছে প্যান্ডেমিকের কারণে। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকটা লেকচারের পরে 2 ঘন্টা লেকচারের পরেই কোন ইউনিভার্সিটিতে 1 ঘন্টা, কোন ইউনিভার্সিটিতে 2 ঘন্টার টিউটোরিয়াল থাকে। তো যেই বিষয়টা পড়ানো হলো সেই বিষয়ের উপরে 2টা 3টা 4টা কোশ্চেন থাকে। স্টুডেন্টরা কোশ্চেনগুলো আনসার করবে, ক্লাসের লেকচারটা বুঝে নিয়ে ওটা আনসার করবে। এখানে 1 থেকে 2 ঘন্টা সময় থাকবে, তারা এটাকে অনলাইনে এটা ইমেল অ্যাটাচমেন্ট করে পাঠিয়ে দেবে। এখন প্রশ্ন থেকে যে পরীক্ষা কিভাবে হবে, আমাদের এখানে পরীক্ষাটা 2 ভাবে হচ্ছে। একভাবে হচ্ছে যে এটাকে বলছে সুপারভাইজড এক্সাম। সুপারভাইজড এক্সাম হচ্ছে এখানে একটা কোম্পানি অস্ট্রেলিয়াতে তারা একটা সফটওয়্যার ডেভেলপ করেছে। এই সফটওয়্যারের মাধ্যমে স্টুডেন্ট যখন পরীক্ষায় বসবে ঘরে বসে, তার ওয়েবক্যামটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এবং এই স্টুডেন্টের স্ক্রিনটা রেকর্ডেড হতে থাকবে। অর্থাৎ স্টুডেন্ট যখনই পরীক্ষা শুরু করলো স্ক্রিন রেকর্ড হচ্ছে, সুতরাং এই স্ক্রিন থেকে সে অন্য কোথাও গিয়ে কোনো কিছু কপি করে পেস্ট করবে অথবা কারোর সাথে কথা বলবে, সেই জিনিসটাও রেকর্ডেড হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমরা আগে কখনো শুনিনি, কিন্তু এই প্যান্ডেমিক শুরু হওয়ার সাথে সাথেই কিছু কোম্পানি চিন্তা করলো যে সমস্ত ইউনিভার্সিটি গুলো সুপারভাইজড এক্সাম নিতে চায় তাদের জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করা দরকার। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমরা কোন কোর্সে, যেমন আমার একটা কোর্সে এরকম হয়েছে, এটা প্রত্যেকটা কোর্সের জন্য এখানে একজন করে কোঅর্ডিনেটর থাকে। ফর এক্সাম্পল একটা কোর্স 5 জন পড়াচ্ছে 5 সেকশনে, কিন্তু 5 জনের মধ্যে একটা কোঅর্ডিনেটর থাকে। এই কোঅর্ডিনেটররা ডিসাইড করবেন যে তার পরীক্ষাটা কিভাবে নেওয়া উচিত। তো আমার একটা পরীক্ষা হয়েছে যে 4টা কেস স্টাডি দিয়ে দিয়েছি। যে সাবজেক্ট পড়ানো হয়েছে ওই সাবজেক্ট রিলেটেড এবং চ্যাপ্টার রিলেটেড 4টা কেস স্টাডি দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেস স্টাডি যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা নিজেরা তৈরি করেছি, কারণ অনলাইনে অনেক কেস স্টাডির সলিউশন করা থাকে। সেই জন্য অনেক পপুলার কেস স্টাডি অনলাইনে সলিউশন থাকে, স্টুডেন্টরা ইচ্ছা করলে অনলাইন থেকে সার্চ করে অ্যান্সারটা কপি পেস্ট করে দিতে পারে। সেই জন্য ঠিক হুবহু ওই কোশ্চেন হবে না, একটু ভিন্ন ধরনের কোশ্চেন আমরা তৈরি করে দিব, কিন্তু সেটা গুগলে সার্চ করলে ওই কোশ্চেনটা পাওয়া যাবে না, অ্যান্সারটাও পাওয়া যাবে না। এইভাবে করে 4টা কেস স্টাডি ছিল আমার একটা কোর্সে, আর তার মধ্যে যে কোনো 2টা অ্যান্সার করতে হবে। তো এক্ষেত্রে যে পদ্ধতিটা ছিল যে সাধারণত পরীক্ষাটা হয়, ওই পরীক্ষাটা 2 ঘন্টা, কিন্তু তাদেরকে 30 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, কারণ পরীক্ষার কোশ্চেনটা ডাউনলোড করবে, তারপর পরীক্ষাটা দিবে, দিয়ে আবার হাফ এন আওয়ার টাইম বেশি দেওয়া হয়েছে, কারণ অনেক ছাত্রছাত্রীর টাইপিং স্পিড ভালো না, এটা স্লো হতে পারে। সুতরাং তাদেরকে হাফ এন আওয়ার বেশি টাইম দেওয়া হয়েছে, সো দ্যাট যাদের স্পিড কম, স্পিড বেশি, এগুলোর মধ্যে একটা সামঞ্জস্য করা যায়। এবং তারপর আমরা আপলোড করে দিয়েছি, স্টুডেন্টরা আপলোড করে দিয়েছে 2.5 ঘন্টার মধ্যে, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে যাদের কোশ্চেনটা অনলাইনে আমরা জমা পেয়েছি তাদেরটা কাউন্ট করা হয়েছে।
এইভাবে করে অনলাইনে পরীক্ষাগুলো হচ্ছে এবং এতে তারা চিন্তা ভাবনা করে দেখেছেন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট না, এটা মোটামুটি এখনকার মতো একটা চলনসই ব্যবস্থা। তো আমার মনে হয় যে আমি 3টা জিনিস ব্যাখ্যা করেছি। একটা হচ্ছে যে কোভিড এর আগে কিভাবে পরীক্ষা হতো, ক্লাস হতো 3 ভাবে, অনলাইন অফলাইন মিক্সড। কোভিড চলাকালীন সময় আমরা অনলি অনলাইন করছি, কিন্তু একটানা 2 ঘন্টা না, 1 ঘন্টা হচ্ছে রেকর্ডেড, 15 মিনিট করে 4টা সেশন, আর বাকি 1 ঘন্টা হচ্ছে ডিসকাশন উইথ দ্য স্টুডেন্টস টু এক্সপ্লেইন দেয়ার কোশ্চেনস, অ্যানসার দেয়ার কোশ্চেনস। আর থার্ড হচ্ছে পরীক্ষা পদ্ধতিটা ব্যাখ্যা করলাম আমি। তো আমার মনে হয় যে ভবিষ্যতে এই কোভিড চলে যাওয়ার পরেও অনলাইনের যে অপরচুনিটি গুলো তৈরি হচ্ছে, বা আমরা অভ্যস্ত হয়ে যাবো আগামী 6 মাস 9 মাসে, এবং সেটা আমাদের জন্য হয়তো একটা বেনিফিট নিয়ে আসবে। এবং হয়তো এমনও দেখা যেতে পারে যে কোনো ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টে স্টুডেন্টের 4টা ক্লাস হচ্ছে এক সেমিস্টারে, 2টা ক্লাস অনলাইনে হচ্ছে, 2টা ক্লাস অফলাইনে হচ্ছে। টিচার হয়তো সিঙ্গাপুরে বেড়াতে গেছেন বা অফিসিয়াল কাজে গেছেন, উনি সিঙ্গাপুর থেকেই ক্লাস নেবেন। আরেকজন টিচার হয়তো 2 মাসের জন্য আমেরিকা গেছেন, উনি আমেরিকা থেকেই ক্লাস নেবেন। যাই হোক, আমার সময় মোটামুটি শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমার আরেকটা সেশনে জয়েন করতে হবে 2-3 মিনিট পরে। তো কলিমুল্লাহ স্যার এবং রবীন্দ্রনাথ স্যার, ডক্টর জেবুন্নেসা এবং শরীফুল আনোয়ার, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা জানি যে স্যারের ওখানে বেশ রাত এখন, তারপরেও জয়েন করেছেন স্যারদের কাছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে অনেক রাত। আমরা কিছু কোয়েশ্চেন আনসারে যাবো একটু পরে। আমরা একটু ডক্টর জেবুন্নেসার কাছে যেতে চাই। আমরা জানি যে স্যার যতক্ষণ আমাদের সাথে থাকতে পারেন থাকবেন, ডক্টর শফিক স্যার। আমরা জানি যে ডক্টর জেবুন্নেসা চেয়ারপারসন ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সবচেয়ে আনন্দের যে জায়গাটি সেটি আমি একটু শেয়ার করতে চাই এখানে। ডক্টর জেবুন্নেসার যে রাইট আপ গুলো, সেই রাইট আপ গুলো এতটাই কংক্রিট হয়ে আসছে আমাদের মাঝে, আমরাও শেয়ার করছি। আমি নিজেও শিক্ষকতার সাথে ইনভলভ আছি লাস্ট 14 ইয়ার্স। ও খুব ভালো কিছু সলিউশন জেনারেট করেছে। আমি একটু জেবুন্নেসার কাছে যেতে চাই এই বিষয়টা জানতে, যে the research work that you did exactly, so সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমার মনে হয় দর্শক যারা আজকে দেখছে বা এবং ভবিষ্যতে এটি ইতিহারে থাকবে, তারাও জানতে পারবে যে what are the good solution and suggestion from you. ধন্যবাদ শরীফুল আনোয়ার। প্রথমে আসসালামু আলাইকুম, নমস্কার। আমার দুজন সরাসরি শিক্ষক আছেন, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আমার শ্রদ্ধাভাজন সরাসরি শিক্ষক, বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাস হচ্ছে আমার কোর্স রিলেটেড শিক্ষক। এখন পর্যন্ত স্যার আমার মেন্টর হয়ে আছেন আমার পিএইচডি সুপারভাইজার, আমার গুরুজন প্রফেসর ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য স্যার। এখানে স্যার সবাই কবলে ফেলেছেন। আপনি তো সলিউশনের কথা বলেছেন। সলিউশনের আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা অমঙ্গলের মধ্যে কিছু মঙ্গল থাকে। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় পরশুদিন একটা কথা বলেছেন যে আমাদের অনলাইনে যেতেই হতো, কিন্তু করোনা আমাদেরকে একটু এগিয়ে নিয়ে এসেছে। এখন কথা হচ্ছে যে অনেকে বলে আমাদের ইন্টারনেট ফেসিলিটিস নাই, অনেকে বলে আমাদের অনলাইন নাই, অনেকে বলে ভার্চুয়াল ক্লাস নাই। এখন নেই করে তো এরকম করে বসে থাকা যাবে না, এটার জন্য আমাদের তৈরি হতে হবে। আর তৈরি হওয়ার জন্য যে আমাদের মাইন্ডসেট তৈরি করতে হবে। যেমন আমাদের মাঝে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর স্যার, উনি কিন্তু এই অনলাইনের মধ্যে এই কিসের মধ্যে কোভিড এর মধ্যে 10টার উপরে অনলাইন সেমিনার করেছে। তো যদি ইচ্ছে থাকে তাহলে অনেক কিছু করা যায়, এটা স্যার কিন্তু প্রমাণ করে দেখিয়েছেন। রবীন্দ্রনাথ স্যার আছেন, ওনারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি যে প্রথম লেখাটি লিখেছি অনলাইন ক্লাসের উপলক্ষে, সেটা স্যারের সাথে কথা বলে লিখেছিলাম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে লকডাউন শুরুর পর থেকে সমস্ত ক্লাসগুলো শেষ করেছে। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের কয়দিন আগে আমি ইন্ডিয়া থেকে ইন্টারন্যাশনাল ওয়েবিনার করেছিলাম, সেখানে বাংলাদেশের বেশিরভাগ উপাচার্য মহোদয়দের সাথে কথা বলেছি। সেখানে আমি দেখেছি উপাচার্য মহোদয়রা ভীষণভাবে আন্তরিক আমাদের এই কাজগুলো করছে। যেমন আমি বলতে পারি, যেমন স্যার তো একজন উপাচার্য মহোদয় স্যার তো আমাদের সাথে আছেনই, কিন্তু বলেছেন তার ইউনিভার্সিটিতে কোভিড এর আগে ভার্চুয়াল ক্লাস আছে। আমি যতটুকু জানি স্যারের ভার্চুয়াল ক্লাস থেকে স্যার অনেক ক্লাস নেন, কথা বলেন। এরপরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে ভার্চুয়াল ক্লাস আছে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে ক্লাসগুলো চলছে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কথা বললাম, সেখানকার উপাচার্য মহোদয় স্যার বলছেন তাদের কাজগুলো হয়ে গেছে, সেমিস্টার গুলো হয়ে গেছে, পরীক্ষাগুলো ইসের পর দেওয়া হবে। কোভিড খুললে 21 দিন বা 22 দিন লেট করে ক্লাস নিয়ে তারপরে করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাইয়ের 1 তারিখ থেকে ক্লাস শুরু করবে। এখন আমার কথা হচ্ছে যে শফিক স্যার একটু একটা কথা বলে গেছেন, ডুয়েল মোড অফ এডুকেশন, যে একজন শিক্ষক সিঙ্গাপুর থাকলেও স্টুডেন্টের সাথে কানেক্টেড হতে পারে। যুগ অনেক পাল্টে গেছে, এখন চতুর্থ শিল্প বিপ্লবের ব্যাপার। এখন
আমরা যদি সেই চিরাচরিত সনাতন চিন্তা ভাবনা নিয়ে এখনো বসে থাকি, হাতে বই নিয়ে ক্লাসে যাব, কথা বলবো, এটা অবশ্যই আদর্শ এবং অনুসরণীয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে শিখিয়েছে এখান থেকেও আমাদের বের হয়ে আমরা অনলাইনে কথা বলতে পারি। যেমন আমার ছেলেটা 9 শ্রেণীতে পড়ে, ঢাকা রেসিডেন্সিয়ালে। ও প্রতিদিন সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ও ক্লাসে অ্যাড থাকছে। কিভাবে থাকছে? অনলাইনে অ্যাড থাকছে। এখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার ক্লাসে তোমার কি কোনো উপকার আছে? ও আমাকে বলতেছে যে এখন আমাদের শিক্ষক মহোদয়রা প্রস্তুতি নিয়ে ক্লাসে আসেন এবং ক্লাসে এসে আমাদেরকে গুছিয়ে ক্লাসগুলো নেন, আমরা এখন অনেক উপকৃত। মাম্মি এখন তো আমাকে বাইরে যেতে হয় না, ধুলাবালি খেতে যেতে হয় না, আমি তো ঘরে বসেই করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রত্যন্ত অঞ্চলের অবস্থাটা কি? এখন একটা প্রশ্ন আসতে পারে যে এ তো ঢাকায়, তাহলে প্রত্যন্ত অঞ্চল ছেলেটার কি হবে? প্রথম কথা হচ্ছে আমাদের 4G নেটওয়ার্ক যে বিস্তৃত করতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টেলিকম কোম্পানিগুলো যে আমাদের সেবা দিচ্ছে সেটা যে জিবি, যে ডাটার মূল্যটা, এই ডাটা প্যাক কমাতে হবে। পৃথিবীর সমস্ত ব্যবসা বাণিজ্য স্থবির হলো, একটা ব্যবসা এখনো স্থবির হয়নি, সেটা হচ্ছে টেলিকম ব্যবসা। সে আমরা বাংলাদেশে টেলিকম অপারেটরদের কাছ থেকে আমি এই লেখার এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন করি, আপনারা স্বপ্রণোদিত হয়ে স্টুডেন্টদের জন্য একটি প্যাকেজ ঘোষণা করুন এবং আপনারা উদাহরণ হয়ে থাকুন। বিজনেস সবসময় করা যাবে, কিন্তু কোভিড সবসময় থাকবে না, আবার কোভিডকে বাস করে কিন্তু আমাদেরকে থাকতে হবে। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশে যে চ্যালেঞ্জ গুলো আছে তার মধ্যে আমাদের স্টুডেন্ট লোনের একটা ব্যবস্থা করা যেতে পারে। যেমন অস্ট্রেলিয়াতে যাদের অনলাইন লাইব্রেরি আছে, যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেখানে কি হচ্ছে যে এখন ল্যাপটপ ধার দেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে। আমরা স্টুডেন্টদের, আমি একটা লেখায় বলেছি, স্টুডেন্টদের আমরা মাস ভিত্তিক একটা ল্যাপটপ দিতে পারি। যাদের ল্যাপটপ নেই তারা 4 বছরের যে মাসে মাসে 300 টাকা করে দিবে। একটা বিশ্ববিদ্যালয়ে যদি 100 কোটি টাকা বরাদ্দ হয়, শিক্ষার্থীদের জন্য 30 কোটি টাকা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে শুধু সদিচ্ছা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর স্বার্থ হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করা। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে শিক্ষক হিসাবে আমার স্বার্থ সংরক্ষণ করার জন্য বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য, এবং আমাদের শিক্ষকদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের সুবিধাগুলোকে কিভাবে আমরা বিতরণ করব। এখন কথা হচ্ছে ঢাকা শহরে যে যানজট, সারা বাংলাদেশে যে যানজট বিভাগীয় শহরগুলোতে, সেখানে অনলাইন ক্লাসগুলো আমাদেরকে শেখালো যে আমরা বাসায় বসেও কিন্তু কাজ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা কিভাবে কানেক্টেড হবে? এক কথা হচ্ছে প্রথমেই বললাম নেটওয়ার্ক বিস্তৃতি করতে হবে, 2 হচ্ছে স্টুডেন্টদের ডাটা প্যাকেজ ঘোষণা করতে হবে, 3 হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীর ডিভাইস নেই, যে সমস্ত শিক্ষার্থীর ল্যাপটপ নেই, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেটা করতে পারি। 4 হচ্ছে যারা যেমন রেসিডেন্সিয়াল মডেল কলেজ কি করেছে, ওনারা দরিদ্র শিক্ষার্থীদের বেশি একটা যদিও আবেদন করেনি, আবেদন চেয়েছিল যে যারা যারা ল্যাপটপ কিনতে পারছে না তারা আবেদন করো, ওর যে বাংলাদেশে যে টপ লেভেল যে ব্র্যান্ড গুলো আছে আইটি সেক্টরের, তাদের সাথে কন্ট্যাক্ট করেছে, তারা কিস্তিতে টাকাগুলো দেবে। এই যে আইডিয়াগুলো, এই আইডিয়াগুলো কিন্তু আমাদের মাথায় কোভিড না হলে আসতো না। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যেতে হবে। শফিক স্যার বলে গেলেন যে নর্দার্ন ইউনিভার্সিটিতে বসে, উনি অস্ট্রেলিয়াতে বসে নর্দার্ন ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছে। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে কথা বলেছি, স্যার বললেন যে 2007 সন থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনলাইনে ক্লাস হচ্ছে। আমি বললাম স্যার সব শিক্ষার্থীরা কি এটাতে ঢুকতে পারে যদি দরিদ্র শিক্ষার্থী থাকে? বলে সবার হাতেই এখন সুলভে একটা স্মার্টফোন থাকেই, এখন শুধু দরকার হচ্ছে দুই পক্ষের মানসিকতা। 4টা জিনিস, এক হচ্ছে শিক্ষকের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে, 2 হচ্ছে শিক্ষার্থীদের তৈরি হতে হবে, 3 হচ্ছে যে প্রতিষ্ঠান সে কতটুকু চায় একটা শিক্ষার্থীকে তৈরি করে দেওয়ার জন্য, সেটার জন্য তৈরি হতে হবে। 4 হচ্ছে এই যে আমাদের কম্পিউটার ফ্যাসিলিটিস বা ডিভাইস ফ্যাসিলিটিস যে অর্গানাইজেশন গুলো, সেটার উপরে কথা বলবো। আমার শ্রদ্ধাভাজন সরাসরি শিক্ষক রবিন স্যার বলেছেন যে কিছু চ্যালেঞ্জ আসবে, অবশ্যই স্যার কিছু তো চ্যালেঞ্জ অবশ্যই আসবে, কিন্তু এই চ্যালেঞ্জ গুলো আমার মনে হয় যে এই করোনা আমাদের এই চ্যালেঞ্জ গুলো আগে ফেস করলে, এই চ্যালেঞ্জ গুলো আমাদের ফেস করতে হতো আর কয়দিন পরে, কিন্তু আমরা কি করছি যে আমরা এখন পর্যন্ত ভাবছি না। আমরা তবে যদিও 25 তারিখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহোদয় স্যার আমাদের সকল উপাচার্য মহোদয়ের সাথে কথা বলেছেন, নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার ইতিমধ্যে আমাদেরকে অবহিত করেছেন বিষয়টি। আমার মনে হয় যে অচিরেই অনলাইন ক্লাসের দ্বার উন্মুক্ত হবে শিক্ষার্থীদের জন্য। সময় কিন্তু চলে যাচ্ছে, যদিও শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন সিলেবাস কমানোর একটা বিষয় হবে, মার্চ পর্যন্ত শিক্ষাবর্ষটা যেতে পারে,
কিন্তু কোনো বিশ্বের কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু 2021 সন পর্যন্ত অনলাইনে কিভাবে ক্লাস নেবে সেই সেট আপটা করে ফেলেছে। বাংলাদেশও কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসে আমি একজন ফ্যাকাল্টি হিসেবে পড়াই, ফর্মার প্রোভাইস চ্যান্সেলর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আছেন। তো ওইখানে আগামীকাল ভাইস চ্যান্সেলর মহোদয় আমাদের সকল ফ্যাকাল্টিদের সাথে মিটিং করবেন। ইতিমধ্যে আমরা সমস্ত ক্লাস একটা সেমিস্টার নিয়ে নিয়েছি, 1 তারিখ থেকে আরেকটা ক্লাস হবে। আচ্ছা, আজকে আমার বিভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে আমরা সকল শিক্ষাবৃন্দ একসাথে বসেছিলাম অনলাইনের মাধ্যমে। আমরা শিক্ষক বৃন্দরা সিদ্ধান্ত নিয়েছি সামনে একাডেমিক উন্নয়ন কমিটি নামে একটা মিটিং করব, যেখানে শিক্ষার্থীরা যে সেশন টুতে পড়ছে, পিছনে পড়ে যাচ্ছে, কিভাবে আমরা এদেরকে রিভাইভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আমার মনে হয় যে কোনো সমস্যায় কিছু সম্ভাবনার দুয়ার খুলে যায়, সেই দুয়ারটা খুলে দিচ্ছে আমাদের কোভিড, যেটা কিনা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমাদের ডেভেলপার যে চিন্তা ভাবনা সেটা নিয়ে। তবে অনেক আগে থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভার্চুয়াল ক্লাসগুলোর জন্য কিন্তু অর্থ বরাদ্দ দিয়েছে এবং বেশিরভাগ অনেক বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাস শুরু হয়েছে। তবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিয়ে সমস্যা, যখন উঠে যাবে তখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে এটা বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নেবেন। তবে আমার কথা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে কোভিড এর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নেয়, কোভিড সেটা আমরা অনুসরণ করব। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো সেভাবে এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বিশ্বের একটা বিদ্যালয়, বাংলাদেশ তার আলাদা কিছু না। ধন্যবাদ। পরে প্রশ্ন আসলে কথা বলবো। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর জেবুন্নেসা। আমার মনে হয় তার একটা ভালো রকমের রিসার্চ ওয়ার্কের আউটকাম আমরা পেলাম। আজকের যে ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি একটি কমপ্লিট প্যাকেজ আমরা বলতে পারি। এই প্যাকেজটা নিয়ে যারা রিসার্চ ওয়ার্ক করছে তাদেরও ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। আমি একটু প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছে যেতে চাই। স্যার ভিসি হিসেবে আছেন, ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আমরা জানি এটি একটি প্রান্তের একটি বিশ্ববিদ্যালয়। আমার মনে হয় ওখানে কিছু স্টুডেন্ট যারা পড়ে, যাদের আসলে এই যে কোয়েশ্চেনটা কিছুক্ষণ আগে এসেছিল বা যে ইস্যুটা এসেছিল ডিভাইস নিয়ে যে লিমিটেশনের জায়গাটা, আমার মনে হয় স্যারের ওখানে প্রচুর ডিভাইস নিয়ে একটা লিমিটেশন আছে এবং অ্যাক্সেসিবিলিটির যে জায়গাটা সেটা হচ্ছে ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি। স্যার এই লিমিটেশনটা একটু যদি আপনি আমাদেরকে আরেকবার একটু বলেন। আর আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই স্যার, এই অনলাইন এডুকেশনটা তো নতুন আমাদের কাছে, আমাদের কি কোনো পলিসি আছে গভর্নমেন্ট বা আমাদের ইউজিসি থেকে কোনো পলিসি আছে যে অনলাইন এডুকেশনটার অ্যাকসেপ্টেন্সটা কতটুকু আছে যদি একটু জানতে চাই। ধন্যবাদ। আমি শেষ থেকে শুরু করি। আপনার শেষ যে প্রশ্নটি বা ইস্যুটি সেটি হচ্ছে আইনগত দিক। আপনার এই বিষয়টা আমরা উত্থাপন করেছিলাম আমাদের আচার্য মহোদয়দের নিয়ে যে বৈঠকটি ইউজিসি চেয়ারম্যান করেছেন গত 25 তারিখে মার্চে, গত 25 তারিখে এ মাসে। তো সেখানে আমরা ইস্যুটি উত্থাপন করায় আমাদের পাবলিক ইউনিভার্সিটি ডেস্ক যিনি দেখেন আমাদের সম্মানীয় সদস্য, তিনি বলেছেন যে এই ব্যাপারে কেউ যাতে রিড করে না বসে সেই কারণে সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রস্তাবনা পাঠানো হবে। প্রয়োজনীয় আইনগত সংস্কারও প্রয়োজনে করে নেওয়া হবে যাতে যুগোপযোগী করা যায়। কারণ এক এক বিশ্ববিদ্যালয় এক এক আইনে এক এক অ্যাক্টে এক এক রকমের অর্ডিন্যান্সের আওতায় চলছে। বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে পুরনো বিশ্ববিদ্যালয়গুলো 73 অধ্যাদেশের অধীনে চলে। আবার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো চলে আরেক আইনে, আমাদের মতো সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো চলে আরেক ধরনের। আবার এখানে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আছে কৃষির মতো বা প্রকৌশল মতো। আবার এখানে সশস্ত্র বাহিনী পরিচালিত বিশ্ববিদ্যালয় আছে, আপনার বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, তারপর ম্যারিটাইম ইউনিভার্সিটি, তারপর এয়ার ইউনিভার্সিটি বা এভিয়েশন ইউনিভার্সিটি। তো সেগুলো এক এক বিশ্ববিদ্যালয়ের আইন যেহেতু এক এক রকম, সব জায়গায় যাতে এই অনলাইন এডুকেশন চালু করা যায় এটা নিয়ে যাতে বৈধতার কোনো সংকট না থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ইউজিসি সম্মত হয়েছেন এবং সেই নিরিখে কাজ করে যাচ্ছেন। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আমরা এখানটায় তাদের যে কি ব্যবস্থা নিলেন তা আমরা জানতে পারি। আর এর পাশাপাশি আমাদের যে প্রান্তস্থ বিশ্ববিদ্যালয় হিসেবে যে রিয়ালিটি গুলো সেগুলো তো আমি আগেই বলেছি। যেহেতু আমি ফিউচারোলজি নিয়ে কাজ করি সে কারণে ইচ্ছাকৃতভাবে কিছু প্রভোকেটিভ কাজ করেছি, যে কারণে অনেকে আমাকে তোগলোকি চিন্তা ভাবনার লোক বলে চিহ্নিত করেছিলেন যে যুগের অগ্রবর্তী কাজকর্ম করছি। আমাকে পাওয়া যায় না, আমি সবসময় ক্যাম্পাসে থাকি না বা আমি অ্যাক্সেসেবল না।
আমি আলাপনের মাধ্যমে অ্যাক্সেসেবল কিংবা গ্যাজেটের মাধ্যমে অ্যাক্সেসেবল সার্বক্ষণিক ভাবে এই রকমের বিভিন্ন রকমের প্রচারণা প্রায় 3 বছর ধরে পত্রিকায় লেখালেখি এগুলো চলছিল। আমি এগুলোর জবাব জনে জনে ধরে ধরে দিতে চাইনি। আমি বলেছি কাজের মাধ্যমেই এবং সময় সেটা বলে দেবে যে আমি সঠিক রাস্তায় আছি না অন্যরা যারা অ্যানালগ মাইন্ডসেটে আছেন তারা সঠিক রাস্তায় আছেন। আমি আমাদের অনারেবল সজীব ওয়াজিদ জয়ের এলাকার অবস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছি এবং তিনি বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ করবার যে স্বপ্ন সেটি মূলত ইনিশিয়েটর বা পাইওনিয়ার এবং তার এই নির্দেশিত পথেই কিন্তু বাংলাদেশ হাসছে এবং শাসক দলের যে অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়বার তারই অংশ হিসেবে আমি মূলত আপনার অ্যানালগ মাইন্ডসেট থেকে ডিজিটাল মাইন্ডসেটে কিভাবে এই ট্রান্সফরমেশনটা ঘটানো যায় তা হাতে কলমে ক্যাম্পাস ভিত্তিক এই পরীক্ষা নিরীক্ষাগুলো করছিলাম। আমি গোড়াতেই যে সমস্যাগুলো দেখেছি তার অন্যতম হচ্ছে আপনার টেন্ডার নিয়ে আপনার মানে যেটাকে বলে হইচই এবং আপনার দইটা আনছেন সেটির গোড়া বা নির্মূল করে দেওয়ার জন্য আমি প্রথমেই আপনার স্যার স্যারকে নেটওয়ার্কের কোনো কারণে নেটওয়ার্ক কল স্যার কি শুনতে পাচ্ছেন আমাকে? বসে সেটা করতে হবে। হ্যাঁ মনে হয় স্যারের নেটওয়ার্ক হ্যাঁ পাচ্ছি স্যার শুনতে পাচ্ছি আবার। জি আর এর পাশাপাশি ই ফাইলিং এর উদ্যোগ আমি গ্রহণ করেছি এবং প্রতিদিনকার কাজ প্রতিদিন যাতে হয়ে যায় কোনো কিছু যাতে আটকে না থাকে থমকে না থাকে এইভাবে আমি ডিজিটাল ট্রান্সফরমেশনটা আমি এনশিওর করবার চেষ্টা করেছি। ফলে জীবন সহজ হয়ে গেছে। আর আসলে তো মানুষের কল্যাণের জন্যই সকল ব্যবস্থা, কোনো পদ্ধতি কোনো আইন কোনো কিছুই তার অন্তরায় হতে পারে না। সেই চিন্তা থেকেই এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি এবং তার সুফল পেয়েছি এবং পাচ্ছি। এখন সবাই বলছেন যে এতদিন আপনি যে কাজগুলো করছিলেন তার সুফল তো আমরা সবাই এখন ভোগ করছি। আমরা আসলে অনেকে ভুল বুঝেছিলাম অথবা আমরা আপনার ভিশনটা রিড করতে পারিনি, সে কারণেই এই ধরনের সমালোচনাগুলো করছিল। জি স্যার, থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর করে বিষয়গুলো তুলে ধরবার জন্য। আমরা একটু স্যার আরেকটি বিষয় নিয়ে আসলে কোয়েশ্চেন যেটা এসছে, আমরা একটু ডক্টর জেবুন্নেসার কাছে যেতে চাই। একটি কোয়েশ্চেনের ছোট্ট একটা কোয়েশ্চেনটা হচ্ছে যে উনি লোনের কথা বলেছেন, স্টুডেন্ট লোন, যেটি পেলে স্টুডেন্টরা হয়তো বা সেই ডিভাইসগুলো বা যে অ্যাক্সেসিবিলিটিটা দরকার এখন সেটি পেতে পারে। এটা কি আমরা যেটা বাহিরে দেখি, দেশের বাহিরে যেটা দেখি, তারা সাধারণত যখন জবে যায় তখন তারা পেমেন্টটা করে। আপনার যদি সেই সলিউশনটা একটু বলতেন, সাজেশনটা যে কিভাবে হতে পারে, সেই পেমেন্টটা কি তারা স্টুডেন্ট লাইফে পে করে যেতে হবে, না তারা যখন জবে যাবে তখন তারা গ্র্যাজুয়ালি পেমেন্ট করতে পারবে? পুরো বিষয় আসলে সিদ্ধান্ত নেওয়ার আগে কর্তা ব্যক্তিরা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা যারা আছে যেভাবে ফ্লেক্সিবল মনে করেন সেভাবে করবেন। তবে আমার কাছে মনে হয় যে প্রতি মাসে 200 টাকা বা 300 টাকা করেও স্টুডেন্টরা দিতে পারে। আবার যদি মনে করে যে ওরকম একটা হিসাব নিকাশ থাকবে যে চাকরি পাবার পরে যদি এটা লেংদি হয়ে যাবে, কারণ টাকাটা তো বিশ্ববিদ্যালয় থেকে ছাড় করতে হয়, সেটাকে আবার ইন করাতে হবে। তবে প্রতি মাসে যদি 200 টাকা কোনো শিক্ষার্থীরা দেয়, আমার মনে হয় যে এটা কোনো বিষয় হবে না, কারণ আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট লক্ষ্মী, ওরা টিউশনি করে, ওরা তেমন কোনো খরচ পাতি তেমন করে না। হ্যাঁ, ওরা নিজের জীবন সম্পর্কে সচেতন, কারণ আমি সামাজিক মাধ্যম ব্যবহার করি এবং অতিমাত্রায় আমি দেখি যে শিক্ষার্থীরা এখন যে পরিমাণ নিজের জীবন সম্পর্কে সচেতন, দেশের অবস্থা সম্পর্কে সচেতন, আমাদের অবস্থা সম্পর্কে সচেতন, বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিষয় সম্পর্কে সচেতন, সেক্ষেত্রে এটুকু বিষয়ও ওরা যে সচেতন হবে এতটুকু আমি বিশ্বাস করি। নাজমুল স্যার একটা কথা বলেছেন যে কোনো কাজ যেন থেমে না যায়, এই জন্য উনি ই ফাইলিং এর ব্যবস্থা করেছে। আমি এই ফোরামের পক্ষ থেকে, এই ফোরাম থেকে স্যারকে আমি ধন্যবাদ জানাই যে আপনি লোক প্রশাসন বিভাগের একজন শিক্ষক হিসেবে দক্ষ প্রশাসকের মতো কাজ করছেন। তার স্যালুট স্যার আপনাকে যে আপনি ই ফাইলিং এর কাজগুলো শুরু করেছেন। আসলে দুনিয়া চলছে, সবকিছুই চলছে, শুধু কিছু কিছু জায়গায় কাজকর্মগুলো বন্ধ হয়ে আছে, সেই জায়গাগুলো থেকে আপনি বের হয়ে আসছেন, এই জন্য স্যার আপনাকে ধন্যবাদ।
এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি। শরীফুল, আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু স্যারের কাছে একটি কোশ্চেন আছে। আমি একটু আহ, রবীন্দ্রনাথ স্যারের কাছে বেশ কয়েকটা কোশ্চেন আছে। আমি একটু স্যারকে একটু থাকতে বলবো স্যার আমাদের সাথে। আহ, শেষে যাব। আমি একটু আবার একটু নাজমুল স্যারের কাছে যাচ্ছি, নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছে। স্যার, যে বিষয়টি এসছে যে ইউনিভার্সিটি তো এর আগে ডিসকাশন গুলো তো এসছে যে ইউনিভার্সিটি তো একটি সময় স্বাভাবিক প্রক্রিয়ায় আসবে। এখন যে অ্যাসেসমেন্টটা হচ্ছে, যেটা ডিসটেন্স অ্যাসেসমেন্টটা হচ্ছে, এই ডিসটেন্স অ্যাসেসমেন্টটার অ্যাকসেপ্টেন্সটা কি ইকুয়াল থাকবে? ডেফিনেটলি। এখন ধরুন কেউ আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমরা অনলাইনে ক্লাস শুরু করে দেব, পরীক্ষাগুলো আমরা পরবর্তীতে নিয়ে নেব। হ্যাঁ, আর একসঙ্গে পরীক্ষা, ধরুন একটা সেমিস্টার আমরা এখন শেষ করে দিলাম, পরবর্তী সেমিস্টারও শুরু করলাম, সেটাও শেষ হলো, পরবর্তী দুটো সেমিস্টারের পরীক্ষা একসঙ্গে নিয়ে নেব। আর প্রমোশন দেওয়ার যে ব্যাপারটি আছে সেটি কন্ডিশনাল থাকবে। কেউ যদি পরবর্তীতে পরীক্ষায় খারাপ করেন তাহলে আবার তাকে পুরনো সেমিস্টারে ফেরত পাঠানো হবে, যদি তিনি কৃতকার্য না হন। আর যদি কৃতকার্য হন তাহলে তো কোনো সমস্যা নেই, দ্য সেম পেজ থাকবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে স্যার। এখানে যে বিষয়টা, আরেকটি বিষয় স্যার কোশ্চেন এসছে, যদি তারা ক্লাসগুলো মিস করে বা পরীক্ষাগুলো বা যে যে প্রসেসের মধ্যে তারা যদি একেবারেই না আসতে পারে, আমরা যেটা দেখছি যে প্রায় 20 থেকে, আমার মনে হয় সবারই একই অভিমত, রবীন্দ্রনাথ স্যারও বলছিলেন যে 20 থেকে 30% কিন্তু এখনো আমাদের এই এই প্ল্যাটফর্মে আসতে পারেনি, যেহেতু খুব বেশি সময় না। এখন এই 20 to 30% এদের নিয়ে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে স্যার? এটা একটু যদি, তাহলে আমরা তাদেরকে আশ্বস্ত করতে পারতাম। যে আমাদের যে চিন্তাটা বা প্রেমিসটা সেটি হচ্ছে where there is a will there is a way। এখন যে যেই বর্গেই বসবাস করুন না কেন, যে প্রান্তেই থাকুন না কেন, চেষ্টার সর্বোচ্চটা করতে হবে এবং সেটা প্রমাণ করতে হবে যে আপনি আপনার সদিচ্ছা আছে এবং সর্বোচ্চ চেষ্টা আপনি করেছেন। হ্যাঁ, আর তাছাড়া আমরাও যেহেতু সংখ্যায় তারা কম হবেন, সে কারণে তাদেরকে এক্সট্রাঅর্ডিনারি ভাবে রিচ করবার চেষ্টা করব, যে কোনো ভাবে হয় তাদের পথে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সেটা আর একটা ভিন্ন অ্যাপ্রোচ হতে পারে। ইনোভেশনের যথেষ্ট সুযোগ আছে আসলে। প্রয়োজনীয় আবিষ্কারের প্রসূতি, এটা অনেক পুরনো প্রবাদ, আমরা জানি, সেটা আমরা কার্যকর করার চেষ্টা করি। ধন্যবাদ স্যার। আরেকটি স্যার, স্যারের কাছে বেশ কয়েকটা কোশ্চেন আসছে আর কি। আমি স্যারকে একটু শেষ আরেকটি কোশ্চেন একটু জিজ্ঞেস করে তারপরে আরেক দিকে যেতে চাই। সেটা বলছে যে স্যার, থ্যাংক ইউ সো মাচ কলিমুল্লাহ স্যার ফর অ্যাড্রেসিং অ্যাবাউট দ্য লিগাল অ্যাসপেক্ট অফ অনলাইন ক্লাস ইন প্রাইভেট ইউনিভার্সিটি। এটির সাথে সে তার পরক্ষণে আবার কোশ্চেন এসছে যে প্রাইভেট ইউনিভার্সিটি তো একটু এগিয়ে গিয়েছে, তারা কিন্তু এক্সামও নিচ্ছে, অ্যাসেসমেন্টও করেছে। তো ওই একই কোয়েশ্চেন যে অথেন্টিকেশনটা, এটি তো সারা পৃথিবীতে আমরা যেটা হায়ার এডুকেশনে দেখি, ইউএস বা আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে 30% কিন্তু হায়ার এডুকেশনে তারা ইনভলভ অন দ্যাট প্রসেস। আমাদের ফিউচারের জন্য যে বিষয়টি আসছে, ফিউচারে কি এটি কি স্যার ইনভলভ হয়ে যাবে যে 30% আপনারা কন্টিনিউ করবেন অ্যাটলিস্ট থিওরিটিক্যাল পার্টটুকু, যেটি জীবনে স্যার ডক্টর জীবনেসে বলছিলেন যে প্র্যাকটিক্যালটা হয়তো পরবর্তীতে হবে, থিওরিটিক্যাল পার্টটুকু কি 30% থেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে? দেখুন, আসলে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি আবারও বলি যে ফিউচারোলজি নিয়ে কাজ করি, প্রি করোনা ওয়ার্ল্ড আর পোস্ট করোনা ওয়ার্ল্ড কখনোই আর এক হবে। নিউ নর্মাল যে পৃথিবী, সেখানটায় ইট উইল কন্টিনিউ। তো ফলে আজকে একটা প্যান্ডেমিক এসছে, কালকে হয়তো আরেক ধরনের প্যান্ডেমিক আসবে। সো তার সঙ্গে মিল রেখেই আমাদের এই যে চতুর্থ শিল্প বিপ্লবের যে আহ্বান, তাতে সাড়া দিয়ে অনলাইনে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের অস্ট্রেলিয়ার যিনি সহকর্মী, তিনি বলেছেন 3 ধরনের ব্যবস্থা তার আগেই চালু রেখেছে। তো আমরা প্রয়োজনে সেভাবে অ্যাডজাস্ট করবো, অনলাইন আমরা কখনোই বন্ধ করব, এবং প্রয়োজনে এটি মেইন স্ট্রিম একটা পদ্ধতি হিসেবে বিদ্যমান থাকবে। যারা আপনার ডিফিকাল্ট সিচুয়েশনে আছেন, তারা হয়তো ক্রমে পার আসার চেষ্টা করবেন, তাদেরকে অ্যাফার্মেটিভ অ্যাকশনের অংশ হিসেবে আমরা সেই সুযোগগুলো দিয়ে দেব, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে এই, যে আমরা আপনার কোনো অবস্থায় পেছনে ফিরে যাব না, আমরা এগিয়ে যাব এবং সময়ের যে প্রয়োজন তার সঙ্গে মিল রেখে আমরা আমাদের কার্যকর পদক্ষেপগুলো গ্রহণ করতে থাকবো। ইনোভেশনটা হবে এখানে আমাদের সবচাইতে বড় পাথর। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমার মনে হয় আমি একটু
যেতে চাই স্যারের কাছে, এবার রবীন্দ্রনাথ স্যারের কাছে। স্যার আমাদের সাথে একটু থাকবেন দয়া করে, কারণ কিছু সম্পূর্ণ কোয়েশ্চেন আসবে, যদি খুব ব্যস্ততা না থাকে। স্যার কি থাকতে পারছেন আমাদের সাথে কিছুক্ষণ? আমার ওই আরেকটা মিটিং আছে, সেজন্য আমি একটু ক্ষমা চেয়ে নিই। আচ্ছা স্যার, যদি না নেন, আমি কিছুক্ষণ থাকবো তারপরেও। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা যদি সম্পূর্ণ কোয়েশ্চেন কিছু কথা আমি শুনতে চাই, কারণ উনি আমার সতীর্থ এবং আমরা দুজনই এক গুরু শিষ্য। এবং যেমন কোইন্সিডেন্টালি পরের ধাপে, অর্থাৎ আমরা আচ্ছা, একই গোয়ালের মানুষ। এটা একটা আনন্দের ব্যাপার আসলে, যে আপনারা দুজন হচ্ছে এক দলের Small world, শিষ্য, মানে আবার সেই সাথে আপনাদের শিষ্য আছে আজকে আপনাদের সাথে। জি, এটি আসলে সেটাই। আনন্দের একটি ব্যাপার, মানে যতটুকু কনসিকুয়েন্সটা করা আছে। যায় থাকার চেষ্টা করি। হ্যাঁ, সেটাই। জি। আচ্ছা, রবীন্দ্রনাথ স্যারের কাছে আমি একটু কোয়েশ্চেনে যেতে চাই। সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার, কস্ট তো কমে যাওয়ার কথা, একটি ওয়ান টাইম কস্টের কথা আমরা দেখতে পাচ্ছি, সেটা ইনস্ট্রুমেন্টাল, বাট এডুকেশনাল খরচ কি কমার কোনো সম্ভাবনা আছে? এই কোয়েশ্চেনটা আমরা একটু পেয়েছি যে হ্যাঁ, এটা আজকে আমরা আমাদের একটা ছোট গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা আলোচনা করছিলাম। মানে গ্রুপটা খুব একজন এনডিটিভি গভর্নমেন্ট এডিটর হিমাংশু শর্মা, আমি, আইআইটি রুটকির ডিন হিমাংশু মিশ্র, বিনয় শর্মা এবং আর একজন সঞ্জীব মহাজন, হিমাচল প্রদেশ ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেসর। আমাদের প্রত্যেক রবিবারই মিটিং হয়, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। তখন যেটা আমাদের আলোচনাতে বেরিয়ে আসছিল যে এটা প্রাথমিক পর্যায়ে কিন্তু এটা ঠিক উল্টোটা দেখা যাচ্ছে, যে কস্টটা কমছে না। কারণ ইনস্টিটিউট গুলো কস্ট কমে গেছে, ইনস্টিটিউট গুলো অনলাইনে ক্লাস নিচ্ছে এবং অনলাইনে ক্লাস নেওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট, অর্থাৎ লাইট, ফ্যান ইত্যাদি যে সমস্ত খরচ, স্যালারি খরচ, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটির তো স্যালারি খরচ আছে, প্রাইভেট ইউনিভার্সিটি সেটাকেও কমিয়ে দিচ্ছে। কিন্তু তাদের একই সঙ্গে তারা ফিজ আবার রেজ করবার চেষ্টা করছে। কিন্তু যেটা আমাদের ভাবনার মধ্যে আসছে যে যখনই এইরকম একটা ব্যাপার হয়, একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় আসবেই। অর্থাৎ আজকে যদি মনেও হয় যে এটা বেড়ে যাচ্ছে, কিন্তু এটাতে এখন সেটা কতদূর কার্যকরী হবে জানি না, কিন্তু এটার পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিগুলো যদি অনলাইন এডুকেশন চালু করে দেয় এবং সেটাতে যদি ছেলেমেয়েদের অনেক ক্ষেত্রে একটা অ্যাভারেশন থাকে যে না আমি ওই ইউনিভার্সিটিতেই পড়বো, এইটা যদি তা না থাকে, তাহলে কিন্তু ইউনিভার্সিটিগুলো একটা লেভেলে গিয়ে কস্ট কমাতে বাধ্য হবে। যেমন আমি কথার কথা বলছি, ওখানে ঢাকা ইউনিভার্সিটি বা এখানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, এখানে ছেলেমেয়েদের পড়বার একটা প্রবণতা, বেশি প্রবণতা দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই মনে করেন বড় ইউনিভার্সিটির আওতাতে থাকবে। এগুলো তো পাবলিক ইউনিভার্সিটি, কিন্তু যদি এটা প্রাইভেট ইউনিভার্সিটি হতো তখন কিন্তু একটা মারাত্মক ব্যাপার ঘটে, যে যখনই একটা হ্রাস দেখা যাবে তখনই তারা রেজ করবে। কিন্তু আমাদের মানে সেটা আমাদের বলা যেত নসিব যে দুদেশেই সবচেয়ে ভালো ইউনিভার্সিটি গুলো এখনো কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। এইটা একটা ভালো জায়গা। সুতরাং পাবলিক ইউনিভার্সিটির কস্ট, যেটা তো আমি আজকে জানতে পারছি যে বাংলাদেশে এটাতে একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে, যে ওয়ান স্টুডেন্ট ওয়ান কম্পিউটার ওয়ান ল্যাপটপ, এই একটা উদ্যোগ, এটা কিন্তু একটা অসাধারণ উদ্যোগ। এই উদ্যোগটা যদি বাংলাদেশ সরকার নিতে পারে, এটার থেকে বড় কিছু হয় না। সুতরাং এরকম যদি পাবলিক ইউনিভার্সিটি যদি উদ্যোগ নেয়, তাহলে খুব স্বাভাবিকভাবেই পাবলিক ইউনিভার্সিটির দিকে লোকে ছুটবে এবং প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে যাবে না, এবং প্রাইভেট ইউনিভার্সিটির কষ্ট কমতে বাধ্য। এটাই আমার ধারণা। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমার মনে হয় এখানে একটু আবার একটু কলিমুল্লাহ স্যারের কাছে যেতে চাই। স্যার, একটি কোয়েশ্চেন এসেছে, যেটি কনসিকুয়েন্স রবীন্দ্রনাথ স্যারের ডিসকাশনেও ছিল। এখন স্যার বললেন ওই কথাটি, যে কিছু কষ্ট কমে যায়, কন্ট্রাকশন কস্ট, ক্যাম্পাসের ইউটিলিটি কস্ট, যেই আপনাদের ক্যাম্পাস অপারেশনাল যে খরচগুলো কমে যাচ্ছে, এই বাজেটটা কি কোনোভাবে আমাদের স্টুডেন্টদেরকে এখন দিয়ে, যেটি ডক্টর জেমুনেসা বলছিলেন যে ডিভাইস গুলোকে অ্যাভেলেবেল করে দেওয়ার যে ব্যাপারটা পরামর্শ হিসেবে এসছে, এই কস্টটা যেহেতু হচ্ছে না, ইউটিলিটি খরচ আপনাদের কমে গেছে অনেক, সেই জায়গাটা কি এখানে ডিপ্লয় করা যায় কিনা? আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করেছি, কিন্তু কতগুলো বিষয় আছে কি, আপনার আমাদের শিক্ষা বিভাগ যে কোনো তৃতীয় বিশ্বের দেশগুলো তুলনায় নিরিখে আমরা দেখেছি অবহেলিত বা এক অর্থে এক ধরনের অপ্রতুলতায় ভুগছে।
তো সেখানে যেই জব পার্ক গুলো আছে সেগুলো আমরা সীমায়িত করতে চাই না, বরং নতুন ধরনের প্রণোদনা নিয়ে আসা যায় কিনা, নতুন ভাবে আপনার রিসোর্স অ্যালোকেট করা যায় কিনা সেই চেষ্টা আমরা করছি। অর্থাৎ একখানের রিসোর্স আরেকখানে আমরা ডাইভার্ট করার চেয়ে আমরা মনে করি নতুনতর রিসোর্স কার্যকর করা ভালো। কারণ আমাদের এই শিক্ষা বিভাগের বিপরীতে যদি অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রগুলো দেখি, সেখানে তাদের জব পার্ক কিন্তু অনেক বেশি সকল ক্ষেত্রে, সকল বিবেচনায়। যদিও আমরা মুখে বলি যে শিক্ষা মহান এবং একটা মহতি ব্রত পেশা, কিন্তু তার জন্য যে রসদটা প্রয়োজনীয় প্রদান করাটা জরুরি, সেটা আমরা যখন বাস্তবে এই বিষয়ে মনোযোগ দিই তখন কিন্তু সেটা আর পাওয়া যায়। সেই কারণেই আমরা যা আছে সেটা বজায় রাখতে চাই, এর পাশাপাশি নতুনতর রিসোর্সের রেভিনিউ যাতে উন্মোচিত হয় সেটা নিশ্চিত। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার সুন্দর করে অবশ্য বলেছেন যে আসলে ফিউচার প্ল্যানটা আবার নতুন, তাহলে বাজেটের নতুন পরিকল্পনার মধ্যেই থাক বিষয়, এবং সেটি সম্ভব সরকারের অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী যে চিন্তা, তার অংশ হিসেবে আমাদের দেশে মানে রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সকল সেক্টরে কিন্তু এই ধরনের প্রণোদনা নিশ্চিত করা হয়েছে। সুতরাং আমরা বাদ যাবো কেন, এক। আর 2 নাম্বার হচ্ছে আমরা তো ফিউচার অফ দ্য নেশন, সে বিষয়টাও মনে রাখতে হবে যে ইনভেস্টমেন্ট ফর দ্য ফিউচার, এটাকে কোনো অবস্থায় নেগলেক্ট করা যাবে। ঠিক। আমি স্যার একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে স্যার যেটা বলেছেন স্যারের কথাটা নিয়ে আমি একটু অ্যাড করতে চাই। স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ফিউচার অফ দ্য নেশন। আমরা শিক্ষার্থীদের জন্য যদি ইনভেস্ট করি সেটা কিন্তু মানে ফিরবে ডাবল হয়ে, 3 গুণ হয়ে, 10 গুণ হয়ে ফিরবে। যত বেশি মানসম্মত শিক্ষা আমরা শিক্ষার্থীদেরকে সরবরাহ করব, তত বেশি মানসম্মত গবেষক, মানসম্মত নেতা আমরা পাবো। আর যত বেশি আলগা মানে কম দামি সুলভ মূল্যে যত বেশি গ্রাজুয়েট তৈরি করব, তত বেশি আমাদের শিক্ষাক্ষেত্রে সমস্যা হবে। স্যারের কথার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি যে সমস্ত জায়গায় যদি প্রণোদনা হয় তাহলে শিক্ষাক্ষেত্রে প্রণোদনাটা দেওয়া সবচেয়ে বেশি জরুরি। কারণ এই শিক্ষা যারা গ্রহণ করছে তারাই কিন্তু একসময় আমাদের জাতিকে ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে যাবে, এবং এটা একটা প্ল্যান অফ অ্যাকশন হতে পারে। কোভিড আমাদেরকে ফিউচার প্ল্যান অফ অ্যাকশনের দিকে নিয়ে যাচ্ছে। সুপার। দিলে আমি এই পর্যায়ে বিদায় নিতে চাই। স্যার ধন্যবাদ, আমার একটা অনুষ্ঠান আছে। মূল্যবান সময় দেওয়ার জন্য। স্যারের অনেকগুলো কাজ আমরা দেখেছি, যেটি স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন নিয়ে কাজ করেছেন রিসেন্টলি, যেটি ডক্টর জেবুন্নেসা বলছিলেন যে স্যার এরই মাঝে এই করোনা কালেও অনেকগুলো সেমিনার করেছেন। সেখানে আমরা দেখেছি স্যারের সবচেয়ে বড় এফেক্টিভ একটি কাজ হয়েছিল, যেটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এরপরেও আমি আরেকটি বিষয় নিয়ে একটু স্যারের কাছে বলে স্যারের কাছ থেকে আমরা স্যারকে বিদায় দিতে চাই। সেটি হচ্ছে স্যার একটি প্রাক বাজেট পর্যালোচনা করেছেন, সেখানে বলেছিলেন যে স্যার প্রায় 22 লক্ষ মানুষ চাকরি হারাতে যাচ্ছে। সো এই বিষয়টি বলে, যদি এই বিষয়টি স্যার আপনার অবজারভেশনটা বলে আপনি আমাদের কাছ থেকে যদি আজকের মতন বিদায় নিতে চান। দেখুন, এটা গ্লোবাল একটা ফেনোমেনন, শুধুমাত্র আমরা নই, বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে তো আমরা বসবাস করছি না। ধরুন আমাদের গার্মেন্টস সেক্টর ইতিমধ্যে লোকজন কাজ হারানো শুরু করেছেন। প্রাইভেট যে কনসার্ন গুলো আছে সেখানে একই রকম অবস্থা চলছে। আর এর পাশাপাশি আপনার যেই বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, যে ব্যাংকিং সেক্টর, সেখানে বলা হয়েছে বেতন কমিয়ে দেওয়া হবে। তো এই যে এটার একটা ইম্প্যাক্ট পরোক্ষ প্রত্যক্ষভাবে সবার উপরই পড়বে। এবং বিভিন্ন স্টাডি থেকে এই জিনিসটা পাওয়া গেছে যে একমাত্র সরকারি চাকরি যারা করছেন তারা এক ধরনের নিশ্চিত পে চেকের অবস্থায় বিদ্যমান, বাকিদের কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তো সুতরাং কর্ম কতক্ষণ থাকছে সেটাও কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে। এটা হচ্ছে বর্তমান নিউ নর্মাল রিয়ালিটি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ব্রিটিশ এয়ারওয়েজের মতো প্রতিষ্ঠান 100% লোককে তারা আপনার ডিসব্যান্ড করে দিয়েছে, ছাঁটাই করে দিয়েছে। তো চিন্তা করে দেখেন, এত দিনের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তারা যদি সার্ভাইভ করতে না পারে, অন্যদের অবস্থাটা কেমন দাঁড়াবে? সুতরাং আশ্চর্য হওয়ার কিছু নেই। We'll have to learn how to deal with it, how to cope with it. Absolutely. তাহলে ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা রিসোর্সফুল হলাম, এটি ইথারে থাকবে, এটা ইন্টারনেটে থাকবে।
প্রচুর মানুষ দেখবে। আপনার স্টুডেন্টরা অনেকেই আজকে দেখলাম জয়েন করেছে, আমি প্রতিটি মেসেজও দিতে পারলাম না। আরো কিছু কোয়েশ্চেন ছিল স্যার, আরেকদিন ইনশাআল্লাহ আমরা আপনাকে যদি পাই তাহলে আরেকটু বিস্তারিত। স্যারকেও ধন্যবাদ যে স্যার একজন ভাইব্রেন্ট ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করছেন। স্যারের দীর্ঘ জীবন কামনা করছি। থাকবেন স্যার। সতীর্থ সারপ্রাইজ হচ্ছে যে আমার সতীর্থ আমার কমরেড রবীন্দ্র দাস সঙ্গে দেখা হয়ে গেল। যোগসূত্র সৃষ্টিকর্তার কাছে স্যার আমি ব্লেজিং, সৃষ্টিকর্তার কাছে আমি গ্রেটফুল যে নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার আমার সরাসরি শিক্ষক, রবিন স্যারও সরাসরি শিক্ষক। এই মানুষগুলোকে সরাসরি শিক্ষক হিসেবে পেতে হলে ভাগ্য লাগে। কোন ঘটক হিসেবে শরীফুলও ধন্যবাদ হবে। আমি স্যার ধন্য স্যার। আপনারা দেখেন, ভালো থাকবেন। আর লিংকটা পাঠিয়ে ইনশাআল্লাহ স্যার, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আমরা ওয়ালাইকুম স্যার। আচ্ছা, তাহলে আমরা জীবনেও প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। আমরা রবীন্দ্রনাথ স্যারকে প্রশ্ন করো, স্যারের কোনো প্রশ্ন থাকলে। স্যারের কিছু কোশ্চেন ছিল, সেটা নিয়ে আসলে স্যারকে অনেকক্ষণ আটকে রেখেছি আসলে। সেটি হচ্ছে যে স্যার, যে চ্যালেঞ্জগুলোর কথা বা আপনি খুব সুন্দর করে কিন্তু কিছু প্রেজেন্টেশন করেছেন, ওটার আসপেক্টে কিছু কোয়েশ্চেন এসছে যে তাহলে এই যে সিচুয়েশনে তো ওভারকাম করলাম, হয়তো বা এডুকেশন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করলাম, কিন্তু ফিউচারটা কি হবে? এরা কি কম্পিটেন্ট হবে যেভাবে আপনারা কম্পিটেন্ট? আপনার স্টুডেন্ট এখানে আছে আপনার সাথেই, হ্যাঁ, যে পরিমাণ সে কম্পিটেন্ট, আমরা উই ফিল প্রাউড টু সে দ্যাট। আপনার এই যে অনলাইন বা ডিসটেন্স লার্নিং এর কি তাদের কম্পিটেন্সিটা কি সেই সেম লেভেলে হবে কিনা, এটা নিয়ে একটি কোশ্চেন এসেছে। এটা খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। যে আমার মনে হয় যে আমরা এখনো এটা প্রসেসের মধ্যে আছি। এই মুহূর্তে এটা নিয়ে ফাইনাল কোনো কমেন্ট অফলাইন এবং অনলাইন ক্লাস নিয়ে কি দুটোর মধ্যে কম্পারিজনের জায়গাতে আমরা নেই। কারণ যারা এখন খুব ভালো করছেন তারা সব অধিকাংশই মানে অন ক্যাম্পাস তারা পড়াশোনা করেছেন। কিন্তু আমরা যদি এটাই যদি নিউ নর্মাল হয়ে যায়, তাহলে যে জায়গায় এসে দাঁড়াবে আমাকে সেটার মধ্যেই অপরচুনিটিটা খুঁজতে হবে। এবং এটা কিন্তু একটা অন্য দিক থেকে অপরচুনিটির জায়গাটাও তৈরি করা দরকার। যেমন আমি সেই কারণেই ওই খাতাবুক.com এর কথা বলছিলাম। আমাদের একটা ফিক্সড চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনাতে কম্পিটেন্সটাকেও আমরা সেই চিন্তা ভাবনা থেকেই দেখবার চেষ্টা করি। অর্থাৎ একটা স্কুলে চাকরি, কলেজে চাকরি, কিন্তু এগুলো কিন্তু আগামী দিনে যেরকম ভাবে উনি বললেন, স্যার বললেন, নাজিমুল্লাহ স্যার বললেন, সেটা ভারতেও তাই, সারা বিশ্বেই তাই। খুবই জব শ্রিঙ্কেজ সাংঘাতিক ভাবে হচ্ছে। এবং সেটা যদি ধরে নিই আমরা, তাহলে পাবলিক সেক্টরে জবের কথা এত পরিমাণে কিন্তু আসার কথা ভাবা মুশকিল, এবং প্রাইভেট সেক্টরেও জব কমে যাচ্ছে। তাহলে সেলফ রিলায়েন্সের কথায় আসতে হবে, অর্থাৎ অন্যভাবে। এতদিন পর্যন্ত যেভাবে আমরা ভাবছিলাম যে ছেলেমেয়েরা একটা পরীক্ষায় পাশ করবে এবং তারপরে সে চাকরি পাবে, এইটাকে বাদ দিয়ে এবার কিন্তু অন্যভাবে ভাবনা চিন্তা করতে হবে। তার কম্পিটেন্সটাকে, ক্যাপাসিটিটাকে কিভাবে ডেভেলপ করা দরকার, সেইটাকে কিন্তু আমাদের ভাবতে হবে। অর্থাৎ আমি যদি একটা অনলাইন ক্লাস অর্গানাইজ করি, অর্থাৎ 4-5 জন বন্ধু মিলে একটা অনলাইন ক্লাস অর্গানাইজ করে একটা যদি ছোট স্কুল তৈরি করতে পারি, সেটাও কিন্তু একটা মানে ছোট গ্রামের মধ্যে 3-4 জন মিলে, এবং সেটা যদি একটা নিজেদের উদ্যোগে একটা কাজ করতে পারি, বা এরকম একটা অনলাইন টিউশনের ব্যবস্থা করতে পারি, বা যেটা আমরা বলছিলাম এরকম উদ্যোগ, যেটা একটা ছোট একটা ডিজিটাল অ্যাকাউন্টস বুক তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে পারি। এই জাতীয় জিনিস যেগুলো এতদিন পর্যন্ত আমরা ভাবনা চিন্তার মধ্যে রাখিনি, যে চিন্তাগুলো ঘরের মধ্যে বসে করা যায় অথচ বহু লোক তার দ্বারা উপকৃত হবে, এইরকম কোনো ভাবনা চিন্তাই কিন্তু আসতে হবে। এবং তার জন্য ক্যাপাসিটি বিল্ডিংটা করাটা, তার জন্য কম্পিটেন্স ডেভেলপ করাটা এখন দরকার। সুতরাং আমাদের যে ভিশনটা, সেটাই প্রবলেম। সেটা আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, কিন্তু ভিশনটা থেকে গেছে অফলাইনে। যে অফলাইনের ভিশন থেকে গেছে যে আমরা তাদের পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার পরে তারা যাবি একটা টিউশন, একটা কম্পিটিটিভ পরীক্ষায় বসবে এবং পাস করবে, চাকরি পাবে। এই জায়গাটা কিন্তু ছেড়ে বেরিয়ে আসার দরকার। কারণ আগামী 2-3 বছরের মধ্যে জব প্রসপেক্ট ভীষণ ব্লিক, ভীষণ বাজে। এবং সেইখানে দাঁড়িয়ে
তাদেরকে কম্পিটেন্সটাকে অন্য লেভেলে ডেভেলপ করা দরকার, এবং সেটা কিন্তু অনলাইনে কিন্তু তার অনেক অপরচুনিটিস আছে। অনলাইনে যদি আর্টিস্টরা তাদের আর্টকে প্রেজেন্ট করতে পারে এবং সেটাকে যদি তারা মার্কেটেবল করে দিতে পারে, সুতরাং প্রত্যেকেরই নিজস্ব কোনো জায়গা আছে যে জায়গাটাকে তাকে সার্চ করতে হবে এবং সার্চ করে সেটাকে অনলাইনে মানে ফ্লোট করতে হবে এবং ফ্লোট করে সেটাকে মার্কেটেবল জায়গায় নিয়ে আসতে হবে। এটাই কিন্তু নিউ নর্মাল যে কম্পিটেন্স ডেভেলপমেন্ট, সেই জায়গায় যাওয়া দরকার। ওই পুরনো যে ভিশন সেটা যে খুব কাজে লাগবে সেটা আমার মনে হচ্ছে না। মানে আগামী দিনগুলোতে খুব বাজে সমস্যা আসছে, যে ভিশনটার থেকে বেরিয়ে আসা দরকার, এটা কিন্তু প্রথমেই ভাবা দরকার। এক্স্যাক্টলি স্যার। স্যার একটু আমরা যদি যেমন শুনতে পাচ্ছি না, ডক্টর যেমন স্যার একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ, যেটি বিষয়টি এসছে আরেকটি বিষয় স্যার এবং আমাদের জীবনীসা ম্যামের কাছে, দুজনের কাছে একই কোয়েশ্চেন। সেটি হচ্ছে যে এখন সিলেবাসটি কি রিডিজাইন হওয়ার কোনো চান্স আছে? যেহেতু একটা সিচুয়েশন আমরা পার করছি, এই সিচুয়েশনে আপনার যে এক্সিস্টিং সিলেবাসটা আছে, এই সিলেবাসটি কি কমপ্লিট করা সম্ভব, বা এখানে রিডিজাইন বা ডায়নামিজমের কোনো অপরচুনিটি আছে কিনা, বা সাজেশন বা আপনাদের অপিনিয়ন বলেন? আগে স্যার আগে বলুক, তারপরে আমি বলবো। ঠিক আছে। আর হ্যাঁ, রিডিজাইন করার জন্য তো মানে এমনি প্রতি 3 বছর অন্তর রিডিজাইন করার কথা আমাদের ইউনিভার্সিটির। প্রতি 3 বছর তো বটেই, 4 বছরের মধ্যে ডেফিনেটলি একটা রিডিজাইন করার সুযোগ আছে, করা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক ভাবে করা দরকার। কিন্তু রিডিজাইন করবোটা যখন করব তখন ভিশনটা কি হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। মানে আমরা যে ধরনের ভিশন নিয়ে এখনো রিডিজাইন করে যাচ্ছি সিলেবাস, সেই সিলেবাসের রিডিজাইনিং এর ভিশনটা কিন্তু ঠিক না। মানে আমাদের মনে হচ্ছে যে এখনো যেগুলো মানে মূল কম্পিটেন্স ডেভেলপমেন্টের জায়গা, যেমন ধরা যাক পাবলিক পলিসি, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু এখনো সেইভাবে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে নেই পলিটিক্যাল সায়েন্সে। সেটা আমরা আগামী দিনে সিলেবাসে নিয়ে আসবার চেষ্টা করব। তো এই যে জায়গাগুলো, কতগুলো জায়গা আইডেন্টিফাই করা দরকার যে পাবলিক পলিসি অ্যানালিসিস এবং সেই পলিসি ইনপুট গুলো দেওয়া, পলিসিকে অ্যানালাইজ করা, এবং সেখান থেকে নতুন যে ধরনের পলিসিগুলো আসছে, যেমন প্রত্যেক প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টার বা বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তারা তাদের বিভিন্ন স্টেটমেন্ট, তাদের পলিসি স্টেটমেন্ট দিচ্ছে। সেই পলিসি স্টেটমেন্টে চিহ্নিত করা যে কোন জায়গাটা আগামী দিনে খুব ভাইটাল জায়গা হতে চলেছে। যেমন আমি আত্মনির্ভরতার কথা এত বলছি এই কারণেই যে আত্মনির্ভর হওয়ার কথা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার করে বলছেন। আত্মনির্ভর কিভাবে হবে সেটা নিয়ে একটা ডেফিনিট পলিসি প্ল্যান নিশ্চয়ই আছে, গভর্নমেন্টের আছে, সেটা পলিসি স্টেটমেন্ট হিসেবে আসবে। তো এই যে যেমন মার্কেটের ক্ষেত্রে ফার্মারদের বারবার করে বলা হচ্ছে একটা ছোট জায়গার মধ্যে আটকে না থেকে তারা বাইরে সেল করবার ব্যবস্থা করে দিচ্ছে, বাইরের মার্কেটে সে যাতে চলে যেতে পারে। এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট, কয়েকটা খুব আলুকে তার বাইরে থেকে তার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আলু আমি তৈরি করে আলু যে কোনো বাজারের অন্য দেশের অন্য কোনো জায়গাতে আমি নিয়ে যেতে পারি এবং সেখানে বিক্রি করতে পারি। এইরকম জাতীয় যে আত্মনির্ভর, এই যে পলিসি স্টেটমেন্ট গুলো অ্যানালাইজ করা, এগুলো শিক্ষা দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে সে ভবিষ্যৎ জীবনে সে বুঝতে পারে যে কোন জায়গাটা আগামী কয়েক বছরে খুব ইম্পর্টেন্ট এরিয়া হতে চলেছে, এবং সে যতক্ষণ না বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত তো সে সেই জায়গাটার ক্যাপাসিটি ডেভেলপ করতে পারবে না। এটা আমার হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে ভিশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ স্যার, স্যার একটা কথা বলেছেন যে আত্মনির্ভরশীলতার কথা। আমি কোভিড শুরু হওয়ার কয়দিন পর একটা লেখা লিখেছিলাম, তরুণের হাতেই হোক কৃষি শিল্পের বিকাশ। এখন আমি সরেয়তে অজগর লিখি, এখন সরেয়তে যদি আমি মানে আম লিখতে চাই তাহলে তো সমস্যা, তাই না? আমার কথা হচ্ছে যে আমার কৃষি প্রধান দেশ, আমি কৃষিতে আমার তরুণ যারা আছে তাদেরকে আমরা ভর্তুকি দেব, আমরা সেরকম পলিসি করতে পারি। দিস ইজ দ্য হাই টাইম টু এঙ্গেজ দিস ওয়ে, যে আমরা কৃষি নিয়ে ভাবতে পারি। আত্মনির্ভরশীলতার অন্য বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ, যেখানে চাল, ডাল, পেঁপে, কলা, আলু, গম,
শীর্ষ অবস্থান করে, বিশ্বের 10টা দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান করে। এখানে যদি শিক্ষিত ছেলেপেলেদেরকে আকৃষ্ট করা যায়, তাহলে আমার মনে হয় যে যে সিলেবাসের কথা বলা হয়েছে, আমার মনে হয় যে কয়েকটা বিষয় আমাদের এখন খেয়াল করতে হবে। যে আমরা যতটুকু দরকার না তার চেয়ে বেশি ভবন বানিয়েছি, যতটুকু দরকার না তার চেয়ে বেশি প্রাইভেট সেক্টর করেছি, যত বেশি দরকার ছিল কৃষিকে সাপোর্ট দেওয়া সেটা আমরা দেই নাই। এখন আমাদের ভাবার সময় হচ্ছে শিক্ষার্থী যারা টেকনিক্যাল সাইডে লেখাপড়া করতে চায় সেখানে এগ্রিকালচার নিয়ে পড়তে পারে। 2030 সন আমরা যেভাবে এগুচ্ছি এভাবে যদি আমরা এগুই তাহলে কিন্তু 2030 সনে আমাদের যে গ্রাজুয়েট গুলো বেরোচ্ছে আমরা কিন্তু কাজে লাগাতে পারবো না। অতিমাত্রা আরবানাইজেশন গুলো কেন হচ্ছে? কারণ গ্রামে তেমন কোনো কর্মসংস্থান নাই। একটা তরুণ ছেলে যদি গ্রামে তার সম্পূর্ণ কৃষিখাতে দিয়ে সম্পূর্ণ দিয়ে সে যদি ওখানে তার নিজের জীবনকে গড়তে পারে, সে তার মায়ের কোল ছেড়ে, গ্রাম ছেড়ে, পুকুর ছেড়ে, বর্ডার ছেড়ে কখনোই আসবে না। আমি সবসময় আমার শ্রেণীকক্ষে আমার শিক্ষার্থীদের বলি, এই প্ল্যাটফর্মে যে শিক্ষার্থীরা শুনছেন আমাকে, আমি মনে করি গ্রামকে ভালোবাসুন, গ্রামে থাকুন, গ্রামের মানুষদের উন্নয়নে কাজে লাগুন, কৃষিতে মন দিন। এবং এই ঢাকা শহর এখন বিশ্বের বায়ু দূষণের অন্যতম একটি শহর। এখানে এসে নিজের জীবনকে বিনষ্ট করা প্লাস হচ্ছে ভবিষ্যতে অনাগত প্রজন্মের সন্তানগুলো আসবে তাদেরও সমস্যা। এই ঢাকা শহর থেকে চাপ কমাই, কৃষিতে চাপ দেই। আর ডেলিসের একটা রিপোর্ট এসছে যে অনলাইন বিশ্ববিদ্যালয়গুলো এখন ভবনের দরকার নেই, এখন দরকার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা। সো আমরা যদি ফিউচার প্ল্যান অফ অ্যাকশনে যাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি ডিজিটাল বাংলাদেশের ঘোষণা রূপরেখা কিন্তু উনিই দিয়েছেন। আজকে যে আমরা কথা বলছি এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপরেখার একটা অন্যতম বহিঃপ্রকাশ। কিন্তু এত তাড়াতাড়ি আসার কথা ছিল না আমাদের এই লাইনে, এই ফ্রন্ট লাইনে আমরা এই কারণে আসতে পেরেছি। উনি পারবেন। উনি যখন কোভিড শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঘরের বাইরে যার একটু জায়গা আছে সেখানে একটি গাছ লাগান, সেখানে একটি শাক লাগান, সেখানে শাক লাগান। উনি বাংলাদেশের কোথায় কি হবে ওনার নির্দেশনায় পঞ্চগড়ে এখন 90 লক্ষ চা উৎপাদিত হয়। স্যারদের দেশে নদীর উপারে চা উৎপাদন হতো, সেখানে ওখানকার যখন ডিসি পঞ্চগড়ের সেখানে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, গিয়ে বললেন যে ওইখানে যদি হয় জাস্ট নদীর এই পাশে কেন চা হবে না, একটা চারা নিয়ে এসে বুনেন তো দেখি। পরে পঞ্চগড়ে ডিসির বাংলোতে একটি চায়ের চারা রোপণ করা হয়। সেখানে হওয়ার পরে আজকে পঞ্চগড়ে 90 লক্ষ টন চা উৎপাদিত হয়। সেখানে অনেক কারখানা শ্রমিক হয়েছে, অনেক শিল্প উদ্যোক্তা তৈরি হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর অবদান। আমি বিশ্বাস করি বাংলাদেশে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের কথা বলছেন, সেখানে যদি শিক্ষিত তরুণদেরকে আমরা কৃষিখাতে ভর্তুকি দিয়ে কৃষিতে আকৃষ্ট করতে পারি, আমার বিশ্বাস এই দেশের তরুণরা পাটকে, ধানকে, গমকে, আলুকে প্রথম স্থানে নিয়ে যাবে। আমরা তরুণদের নিয়ে ভাবি, তরুণদের ভবিষ্যৎটাকে নিয়ে ভাবি। আমাদের ভবিষ্যৎ তো গড়া হয়ে গেছে, আমাদের তো নিজের চিন্তা নেই, এখন চিন্তা আমাদের সন্তানদের নিয়ে। আমার সন্তানটা যতটাই চিন্তায় আমার তরুণদের একই চিন্তাই করি, তাহলে এই দেশটা সুন্দর হবে। কোভিড আমাদের উইন্ডো খুলে দিয়েছে, চিন্তার দ্বার খুলে দিয়েছে। আমাদের আরো অনেক বেশি চিন্তা করতে হবে, আরো অনেক প্রসিড করতে হবে। থ্যাংক ইউ। আমার আরেকটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা একেবারে শেষ কথা শুনে আমরা বিদায় নেব জীবনেসার কাছে, তারপর আমরা রবীন্দ্রনাথ স্যারের কাছে শেষ কথা শুনে আজকে প্রোগ্রামটি আজকের মতো শেষ করব। ডক্টর জীবনেস, আমরা যেটা বলছিলাম যে আমাদের যে প্রোগ্রামটি ছিল হায়ার এডুকেশনের অনেকগুলো অ্যাসপেক্ট চলে এসেছে, চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করতে পারি, দ্য গুড সলিউশন এন্ড সাজেশন কেম ফ্রম ইউ পিপল। আমরা শেষ কথাটিকে শুনতে চাই, যেটি হচ্ছে আপনার অনেক শিক্ষার্থীরা আজকে হয়তোবা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন, এবং সারা দেশ জুড়ে যারা দেখবেন তাদের প্রতি আপনার শেষ আহ্বানটুকু জেনে আমরা আপনাকে আজকের মতো বিদায় দিতে চাই। আমাকে একজন বলছিল যে আপনি ল্যাপটপের কথা বললেন, শিক্ষার্থীরা তো ল্যাপটপ নিয়ে তারপর নিজের কাজ করে। আমি বললাম গ্রামে একটা কথা আছে, কিল দিতে পারবা কয়টা? বলে একটাও না, যদি বেঁধে দেয় তাহলে যতগুলো কিল দিতে পারো ততগুলোই। যখন আমাদের মাইন্ড সেটআপ চেঞ্জ হয়ে যাবে যে আমাদের ল্যাপটপ নিয়ে পড়ালেখা, আমাদের ল্যাপটপ নিয়ে সব, আপসে আমাদের শিক্ষার্থীগুলোকে আমরা এই জায়গায় ফিরে আনতে পারো। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট লক্ষ্মী, আমি আগেও বলেছি এখনো বলি, ওদের যে মেধা আছে, আমি শিক্ষার্থীদের নিয়ে বেশি থাকতে পছন্দ করি, ওদের সাথে কথা বলতে বেশি ভালো লাগে। আমি আমার একটা ব্যাচকে, ফার্স্ট ইয়ার ব্যাচকে জিজ্ঞেস করেছিলাম তোমরা ভবিষ্যতে কি হতে চাও? আমার 57 জন স্টুডেন্টের মধ্যে 50 জন স্টুডেন্ট বলেছে আমরা ভালো মানুষ হতে চাই। এই ভালো মানুষ হবার জন্য আমাদেরকে আগে ডেলিভারি করে আমাদের আগে নিজে ভালো হতে হবে, তারপরে আমরা শিক্ষার্থীদের ভালো করার জন্য যাব। এবং এই যে আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নগুলো, সে পূরণটা কিন্তু আমরাই করতে পারি। সুতরাং আমাদের শিক্ষার্থীরা রেডি হয়ে যাক, সামনের দিনগুলোতে এগুতে হবে।
অ্যান্ড্রয়েড, ল্যাপটপ, মোবাইল এটা শুধু কাজের জন্য, অপব্যবহারের জন্য নয়। সেটাকে যখনই আমরা কাজের জন্য বুঝতে পারবো, তখনই খুব সুন্দর একটা কাজের মধ্যে আমরা এগিয়ে যাবো। এই যে আমরা এখন কথা বলছি, এটা একটা কাজের কাজ করছি, এরকম Exactly. কাজের কাজ করলে কোনো অসুবিধা নেই, এই আর কি। স্যার আপনাকে Exactly. অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম স্যার, সময় দিলেন স্যার। ভালো থেকো। ধন্যবাদ জি, স্যার। দেবন্যা মূল্যবান কথা বলবার হ্যাঁ। জন্য। যে জিনিসটি যে পারপাসে ইউজ করা উচিত এবং সঠিক ইউজ এর ব্যাপারে এনকারেজ করে আজকের মতো দেবন্যা শেষ করেছে। ধন্যবাদ। আমি রবীন্দ্রনাথ স্যারের একটি কথা ঘুরেই আমি বলি যে চ্যালেঞ্জ যেগুলো আছে আমাদের, এই চ্যালেঞ্জ গুলোকে টার্ন ইনটু অপরচুনিটিস, এই শেষ কথাটুকু আপনার কাছে স্যার শুনতে চাই। হ্যাঁ, আসলে গত কয়েক মাস ধরেই, মানে 2-3 মাস ধরেই ছেলেমেয়েরা খুব মুশড়ে আছে, মানে আমরা যাকে বলি সাইকোলজিক্যালি ভীষণ মনস্তাত্ত্বিক ভাবে ভীষণভাবে চাপে আছে। এখন এই চাপটাকে চাপ হিসেবে না ভেবে, চাপের মধ্যে যদি আমরা দাঁড়িয়ে বেস্ট কি প্রডিউস করতে পারি, সবচেয়ে ভালো কি ভালোভাবে উৎপাদনশীল হতে পারি, সেটা যদি আমরা ভাবতে শুরু করি তাহলে সবচেয়ে ভালো। অর্থাৎ চাপ তো আছেই জীবনে, মানুষের জীবনে চাপ আসবে না, কিন্তু চাপ আসলো বলে জীবন ছেড়ে চলে গেলাম, এটা কোনোভাবেই উচিত নয়। এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে আমার মনে হয় যে নানা অপরচুনিটিস এর জায়গা ওপেন আপ হচ্ছে ভীষণ অনলাইনে। নানা যারা শিল্প কিভাবে অনলাইনে প্রোভাইড করা যায় সেটা বিভিন্ন জন বিভিন্নভাবে দেখছে, এবং আমরা ফেসবুক খুললেই নানাভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে কি করা যাচ্ছে। হয়তো সবটাই মার্কেটেবল হচ্ছে না, হয়তো সবটাই যে প্রফিটেবল হচ্ছে তা নয়। টাটার কথা তো আমি বলেইছি, রতন টাটা বলেছেন যে এবছরে আপনি বেঁচে আছেন, এটাই সবচেয়ে বড় কথা, এটাই সবচেয়ে বড় লাভ, আপনি লাভের কথা ভাববেন না। সুতরাং ছেলেমেয়েরা যদি এই দুঃসময়টাকে যদি সুস্থভাবে সৃষ্টিশীলভাবে কাটাতে পারে এবং সঠিকভাবে মনের জোরটাকে নিয়ে এসে অপরচুনিটিস গুলোকে খুঁজে বের করতে পারে, তাহলে অনেক অপরচুনিটিস আছে, সেগুলোকে যদি খুঁজে বের করতে পারে তাহলে এই দুঃসময়টাকে সুসময়ে রূপান্তরিত হবে। এটাই আমি আশা করছি। তারা সুতরাং এই তরুণ ভবিষ্যতের হাতে, আমাদের এই তরুণ প্রজন্মের হাতে আমাদের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। তাদেরকে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার, আবারও ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। এত দূর থেকে এত ফরমেটিভ আপনার যে প্রেজেন্টেশনটা ছিল, এটি আমাদের ফিউচারে যারা স্টাডি করবে তাদের অনেক কাজে লাগবে, যেহেতু এইটি আমাদের ফেসবুকেও থাকছে এবং ইউটিউবেও থাকছে, আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ যারা আমাদেরকে আজকে দেখলো এবং ভবিষ্যতে দেখবে। অনেক ধন্যবাদ, নমস্কার।